আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা আজকের এই ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলোচনা করতে যাচ্ছি ম্যাথমেটিক্স 1 নিয়ে এবং এক ক্লাসে আপনি কিভাবে ম্যাথমেটিক্স 1 টা পড়লে বা কোন কোন ম্যাথ সমাধান করলে আপনি পাস করতে পারবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ কথা বলব। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। আশা করি সকলে এই ক্লাসটা এনজয় করবেন এবং আজকের এই ক্লাসে আমরা অনেক নতুন নতুন ম্যাথ সলভ করব, যে ম্যাথগুলো আমাদের পরীক্ষায় আসার মতো এবং যে ম্যাথগুলো আপনাদের হচ্ছে বেশি পরিমাণে প্রবলেম হইতে পারে, সেই ম্যাথগুলো নিয়ে কিন্তু আমরা আজকের এই ক্লাসে কথা বলবো। ঠিক আছে? তো যেহেতু আমরা প্রথম থেকে 5 অধ্যায় পর্যন্ত মানে বিন্যাস পর্যন্ত হয়তোবা ম্যাক্সিমাম শিক্ষার্থীর প্রবলেম নাই। তো প্রবলেমটা কোথা থেকে শুরু হয়েছে? বিন্যাসের পর থেকে, সমাবেশ থেকে। ত্রিকোণমিতির কিছু পার্ট আছে, ত্রিকোণমিতির পার্টে অনেকের সমস্যা। তার পরবর্তীতে যায় যে সরলরেখা এবং বৃত্তের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়গুলোতে আমাদের প্রবলেমটা বেশি, তাই না? তাহলে আমরা একটু পরবর্তী যে অধ্যায়গুলো আছে বিন্যাস থেকে যদি আলোচনাটা শুরু করি, আমি মনে করি এটি সবচেয়ে বেটার হবে। তাহলে চলেন আমরা হচ্ছে সমাবেশ থেকে আপনাদের আলোচনা শুরু করি। সমাবেশ আলোচনা করব, বিন্যাস আলোচনা করব, তারপরে হচ্ছে আপনাদের ত্রিকোণমিতির যে অধ্যায়গুলো আছে ত্রিকোণমিতি থেকে আলোচনা করব, এন্ড দেন হচ্ছে লাস্টে সরলরেখার যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু দেখাইতে চাই, তাহলে প্রথম থেকে তো অঙ্ক করতে হবে, তাই না? যেমন আমাদের নির্ণায়কের কথা বলেন, ম্যাট্রিক্সের কথা বলেন, এগুলোতে তো পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি একটু ম্যাথগুলো দেখাই দিই, আপনারা একটু করে ফেলবেন। যে প্রথম অধ্যায় থেকে যেগুলো ম্যাথ আছে, যেমন আপনারা দেখেন নির্ণায়ক থেকে একটা জাতীয় অঙ্ক আছে। নির্ণায়ক থেকে একটা জাতীয় অঙ্ক আছে, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা জাতীয় ম্যাথ। এটা প্রতি বছর পরীক্ষা আসে, ম্যাথটা সবাই করে ফেলবেন। এটা আমি আশা করি সবাই পারেনও, হ্যাঁ? এটা আমি আশা করি সবাই পারেন। তো এটা আমি করাবো না, এটা জাস্ট দেখাই দিলাম, এটা করে যাবেন। এটা জাস্ট করে যাবেন, ঠিক আছে? সহজ একটা ম্যাথ, এই ম্যাথটা পরীক্ষাতে আসবেই, মানে কোনো দ্বিধা নাই। এটা প্রতিবারই আসে, এই জন্য এটাকে আমি বললাম জাতীয় একটা ম্যাথ। আশা করি আপনারা এই ম্যাথটা পারবেন। আচ্ছা, এরপরে স্যার, এই যে এই ধরনের অঙ্কগুলা কি আপনারা পারেন? ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা, এটা আপনাদের কিন্তু সংক্ষিপ্তের জন্য। এই যে এখানে যে দুইটা কোশ্চেন দেখাইলাম, এই দুইটা কোশ্চেন সংক্ষিপ্তের জন্য। আপনারা সবাই একটু বলেন তো, ম্যাট্রিক্সের র্যাঙ্ক অথবা মাত্রা এটা কি আপনারা বের করতে পারেন? প্রথমত ম্যাট্রিক্সের র্যাঙ্কের একটা ডেফিনেশন আপনাদেরকে দিতে চাই। ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হচ্ছে কি, প্রথমত তাকে র্যাঙ্কের ডেফিনেশনটা জানতে হবে। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হচ্ছে এমন একটা ভ্যালু বা ওই ম্যাট্রিক্সের আপনি ক্রম বলতে পারেন, যার ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মানটা শূন্য না। ঠিক আছে? তাহলে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয়, নির্ণায়কের মানটা কি স্যার শূন্য না, ওই ম্যাট্রিক্সের যে ক্রমটা আছে সেই ক্রমটাকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মাত্রা বলা হয়। কথা কি বুঝাইতে পারছি? যেমন আপনি যদি এখানে এই সরি, এখানে একটু ভুল করা হয়েছে, হ্যাঁ? এটা কিন্তু ম্যাট্রিক্সের চিহ্ন হবে, হ্যাঁ? এটা কিন্তু নির্ণায়কের চিহ্ন দেওয়া হয়েছে। এটা একটু কারেকশন করে নেন, এটা কিন্তু হবে ম্যাট্রিক্সের চিহ্ন হবে। তাহলে আমি এখানে যে কথাটা বললাম, আপনি যদি এই ম্যাট্রিক্সটা একটু খেয়াল করে দেখেন, এই ম্যাট্রিক্সের মধ্যে কি কি আছে? 1 2 3, 1 2 5, হচ্ছে 2 4 8। ঠিক আছে? এই যে দেখেন, আমাদের এই যে যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যদি ক্রমের কথা বলি আমি, যেটা ক্রমগত, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বর্গাকার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের তিনটা সারি আছে, তিনটা কলাম আছে। তার মানে এটা ক্রমটা যদি আমরা 3 ধরি, এটা ক্রমটা কত? 3, তাই না? এটা ক্রম কত? 3। তাহলে আমি কি বললাম স্যার, একটু বলেন। যে ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয়, শূন্য নয়, তার যে ক্রমটা আছে সেটাকে এটা র্যাঙ্ক বলা হয়। তাহলে আপনি যখনই কোন একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে যাবেন, আপনার প্রথম কাজ হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালুটা আপনাকে বের করতে হবে। ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালুটা, তার ডিটারমিনেন্টটা কত, নির্ণায়ক ভ্যালুটা বের করবেন। নির্ণায়ক ভ্যালুটা বের করে দেখবেন শূন্য কিনা। যদি শূন্য হয়ে যায় তাহলে আলাদা আলাদা, আর যদি শূন্য না হয় তাহলে তার যে ক্রমটা আছে সেটি তার র্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমি যে কথাটা বললাম, যে কোনো ম্যাট্রিক্সের আমি যখন কি বের করতে যাব, র্যাঙ্ক বের করতে যাব, আমাকে প্রথমত ওই ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট করে দিতে হবে। তাহলে আমরা প্রথমত এই ম্যাট্রিক্সটার একটু ডিটারমিনেন্ট করে ফেলি। কি করে ফেলি? ডিটারমিনেন্ট করে ফেলি, নির্ণায়ক করে ফেলি। তাহলে আমরা নির্ণায়কের মতো একটু সাজাই লিখি, এখানে নির্ণায়কের চিহ্ন দিতে হবে, হ্যাঁ? এখানে আমরা কার চিহ্ন দেবো স্যার? নির্ণায়কের চিহ্নটা দিব। বুঝতে পারছি? এই যে স্যার আমরা নির্ণায়কের চিহ্ন দিলাম। এখন খেয়াল করেন, আমরা এই যে যে 2 নম্বর কলামটা আছে, এখান থেকে 2 কমন নিতে পারি। কত কমন নিতে পারি স্যার? 2 কমন নিতে পারি। তাহলে 1 1 2, এখান থেকে 2 যদি কমন নেন তাহলে এখানে দেখবেন 1 থাকবে, এখানে 1 থাকবে, আর 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে। 3 5 8। আপনারা সবাই জানেন
যে কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে তার যদি দুইটা কলাম এখানে দেখেন, এই যে একটা কলাম, এই যে একটা কলাম হুবহু সেম, একই হয়ে গেছে। কোন একটা নির্ণায়কের দুইটা দুইটা কলাম অথবা দুইটা সারি যখন একই হয়ে যায়, তখন তার মানটা কিন্তু শূন্য। তখন তার মানটা কত? শূন্য। তাহলে আপনি এটার মানটা কত বলে দিতে পারেন? যে এটার মান হচ্ছে জিরো। তাহলে 2 × 0 দ্যাট মিনস হচ্ছে জিরো। তাহলে দেখেন, এই যে যে এইখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালুটা শূন্য হয়ে গেছে। তাহলে আমি কি বলছিলাম? র্যাঙ্ক বের করার ক্ষেত্রে আমরা প্রথমত তার ডিটারমিনেন্টটা বের করব, বের করে দেখবো জিরো কিনা। যদি জিরো হয়ে যায়, তাহলে যে তার ক্রমটা আছে এটা তার র্যাঙ্ক হবে না। সেই ক্ষেত্রে এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে ভেঙে আমাদের আরো ছোট ছোট ম্যাট্রিক্সে, ঠিক আছে, কনভার্ট করতে হবে। তারপরে দেখতে হবে সেগুলো জিরো হয় কিনা। ওকে, তাহলে এখন আমরা কি করব? এই যে যে আমাদের ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আরো লিখতে পারি। ঠিক আছে, বা এখান থেকে আপনি আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বের করে দেখতে পারেন। তাহলে এটার মান যেহেতু তৃতীয় ক্রমের একটা নির্ণায়কের মান যদি জিরো হয়ে যায়, তাহলে এটার ক্রমটা র্যাঙ্ক হবে না। কোন একটা ম্যাট্রিক্সের ক্রমকে আপনি র্যাঙ্ক বলতে পারেন কখন বলতে পারেন? যখন তার মানটা শূন্য না। আপনি ভালো করে বুঝেন, আগে ভালো করে বুঝেন। কোন একটা ম্যাট্রিক্সের যে ক্রম আছে, এই ক্রমটাকে আপনি র্যাঙ্ক বলতে পারেন কখন বলতে পারেন? যখন তার মান শূন্য না। ঠিক আছে, কিন্তু যখন কোন একটা ম্যাট্রিক্সের মানটা জিরো হয়ে যাবে, তার ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হয়ে যাবে, তখন কিন্তু আপনি তার ক্রমটাকেই র্যাঙ্ক বলতে পারবেন না। কথা বুঝতে পারছি? জিরো যদি না হয় তাহলে তার ক্রমটা র্যাঙ্ক হবে। তাহলে আমরা যেহেতু তৃতীয় ক্রমের ক্ষেত্রে দেখেছি যে তার মানটা শূন্য হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে চিন্তা করব। তাহলে দেখেন তো, আমরা এটাকে আরো এই তৃতীয় ক্রমের এই যে নির্ণায়কটা আছে এটাকে ভেঙে আমরা দ্বিতীয় ক্রমের অনেকগুলো নির্ণায়ক লিখতে পারি বা ম্যাট্রিক্স লিখতে পারি, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি, যেমন এই চারটা উপাদানকে নিয়ে আমরা একটা নির্ণায়ক সাজায় লিখতে পারি। তাহলে দেখেন, ওয়ান ওয়ান সরি 1 2 1 2, এই যে একটা লিখলাম। তারপরে দেখেন আবার এই চারটে উপাদানকে নিয়ে আমরা লিখতে পারি, আরেকটা নির্ণায়ক লিখতে পারি 2 2 3 5। এইভাবে আপনি লিখতে পারেন। এখান থেকে আরো চারটা নির্ণায়ক লেখা যাবে। হ্যাঁ, 1 2 4 2 4, ঠিক আছে। আবার এখানে লিখতে পারেন 2 5 4 8। এই যে দেখেন, আমরা এই যে আমাদের একটা তৃতীয় ক্রমের যে নির্ণায়ক ছিল বা যেটা আমাদের নির্ণায়কটা ছিল, সেটাকে ভেঙে ভেঙে আমরা কিন্তু অনেকগুলো দ্বিতীয় ক্রমের নির্ণায়ক লিখে ফেলছি, তাই না? লেখা যায়, কিন্তু ভেঙে ছোট করে লিখতে পারেন আপনি, কোনো সমস্যা নাই। এখন আপনি এই যে এটাকে ভেঙে এরকম যে চারটা নির্ণায়ক আপনি লিখছেন, এখন এই চারটা নির্ণায়কের মান বের করে দেখবেন যে আসলে শূন্য হয় কিনা। আপনার টার্গেটই হচ্ছে যে শূন্য হয় কিনা এটা যাচাই করা। শূন্য না হলে তার ক্রমটাকে র্যাঙ্ক লিখে দিবেন। সো এখানে এইগুলো তো একদম সোজা, জাস্ট এই যে গুণ করবেন এই দুইটা, 2 কে 2 -2, তাহলে 2 থেকে 2 বাদ দেন, শূন্য চলে আসে। তাহলে এইটার মান আমরা শূন্য দেখতে পেলাম। যেহেতু এটা শূন্য দেখে ফেলছি, তাহলে এখন আমরা পরবর্তীটাতে যাই। তাহলে এটাতে একটু খেয়াল করি। এই যে কত হয় স্যার? 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তার মানে কত আসে? 4। এই যে দেখেন, দ্বিতীয় ক্রমের একটা ম্যাট্রিক্স আমরা পাইছি বা নির্ণায়ক পাইছি, যার মানটা শূন্য হয় নাই। কত পাইছি? 4 পাইছি। তাহলে আর পরের দিকে আমাদের যাওয়ার প্রয়োজন নাই, এগুলো বাদ। এই যে কত পাইছি স্যার? 4 পাইছি। তাহলে কি হয়েছে? শূন্য হয়েছে না? তাহলে দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্সের জন্য বা নির্ণায়কের জন্য আমরা যেহেতু তার মানটা শূন্য পাই নাই, তাই এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হবে আপনার, এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হবে 2। কথা বুঝাতে পারলাম? এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হবে 2। জাস্ট আপনি যাচাই করবেন এটার মান জিরো কিনা। যদি জিরো হয়ে যায় তার ক্রমটা র্যাঙ্ক লিখতে পারবে না। যেমন প্রথমত আমরা কি করছিলাম, এই তৃতীয় ক্রমের যে নির্ণায়কটা ছিল, ম্যাট্রিক্সটা ছিল, সেটাকে আমরা কি করছি? ডিটারমিনেন্ট করছি, করে মানটা জিরো পাইছি। যেহেতু জিরো পেয়ে গেছি, সেই জন্য যেহেতু আমরা কি পেয়ে গেলাম স্যার? জিরো পেয়ে গেলাম, তাই এটার যে ক্রমটা ছিল সেই ক্রমটাকে আমরা কিন্তু র্যাঙ্ক বলতে পারি নাই। সেই জন্য আমরা কি করছি? এটাকে ভেঙে অনেকগুলা দ্বিতীয় ক্রমের, মানে চারটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক আকারে সাজাই লিখছি। লিখছি তো নাকি? লিখার পর আমরা সেগুলাকে যাচাই করছি যে এগুলোর মান কত আসে একটু বের করে দেখি। প্রথমটা দেখছি জিরো আসে, তারপর দ্বিতীয়টা গেছি, এটা জিরো আসে নাই। তা যেহেতু জিরো আসে নাই, তাহলে এটার ক্রমটা কত? 2। তাহলে এই ক্রমটা এটা র্যাঙ্ক হয়ে যাবে। তাহলে এটার ক্রমটা কি হয়ে যাবে? র্যাঙ্ক হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, আমরা পরবর্তীতে যাই। আচ্ছা স্যার, এই যে এই ধরনের অঙ্ক যেগুলো আছে, এটা রচনামূলকে 100% আসবে। এখানে আমি দুইটা ম্যাথ লিখে রাখছি এই কারণেই, একটা আসবে রচনামূলকে, একটা আসবে সংক্ষিপ্ত প্রশ্নে। এটা পড়বেন সংক্ষিপ্তর জন্য। এখান থেকে একটা প্রশ্ন দিলাম,
এটা হচ্ছে সংক্ষিপ্তর জন্য পড়বেন, আর এই প্রশ্নটা পড়বেন হচ্ছে রচনামূলকের জন্য। আপনারা যে টেক্সটাইলের কোশ্চেনটা দেখে থাকেন, টেক্সটাইলে কিন্তু এই ম্যাথটা আসছিল, এই যে নিচে যেটা আছে দেখেন, পি প্লাস এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান যদি 0 হয়, এই সমীকরণের একটা মূল, এই মূল মানে কি বলেন তো? মূল মানে কাছে শিকড়, তাই না? এর একটা মূল অপরটির বর্গের সমান, হ্যাঁ, এর একটা মূল অপরটার কি স্যার বর্গের সমান হলে দেখা হচ্ছে পি কিউব মাইনাস কিউ ইন্টু 3p মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। খুবই সহজ একটা ম্যাথ। এখানে যে কথা বলছে যে সমীকরণের একটা মূল অপরটার হচ্ছে বর্গের সমান, একটা মূল অপরটার কি স্যার বর্গের সমান। দেখেন এখানে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ। এখন খেয়াল করে দেখেন, এই যে যে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে বা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণটা কি বলছে স্যার, যে একটা মূল অপরটার বর্গের সমান। দেখেন আপনি কোন একটা সমীকরণ যখন সমাধান করে চলকের যে মানটা আপনি পান, সেই মানটাকে আমরা কি বলি, রুট বলি বা মূল বলি, তাই না? মানে আপনি এই সমীকরণটা সমাধান করার পর এখানে এক্স এর যে ভ্যালুটা পাবেন, সেই ভ্যালুটাকে মূলত আপনি এটার মূল বলতেছেন, তাই না? এখন এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তার মানে এক্স এর ভ্যালু আপনি দুইটা পাবেন। কয়টা পাবেন? দুইটা। এখন আমি এই দুইটা ভ্যালুকে, একটাকে আলফা ধরলাম আর একটাকে কি ধরলাম স্যার, যেহেতু বলছে যে একটা আরেকটার বর্গের সমানুপাতিক, তার মানে একটা যদি আলফা হয় মানে এক্স এর মানে একটাকে আমি আলফা ধরলাম আর একটাকে কি ধরলাম, আলফা স্কয়ার ধরলাম। তাহলে এই যে আমরা একটা কি ধরলাম, আলফা ধরলাম, আর একটা কি ধরলাম, আলফা স্কয়ার, যেহেতু বলেই দিছে যে একটা অপরটার বর্গের সমান, একটা আলফা ওটা কি আলফা স্কয়ার। এখন আপনি এখানে কি করতে পারেন, আমরা মূলদ্বয়ের যোগফল বের করতে পারি। এখন দেখেন মূলদ্বয়ের যোগফল বের করার একটা সূত্র আছে, মূলদ্বয়ের যোগফল যোগফল বের করার মূলদ্বয়ের যোগফল বের করার সূত্রটা হচ্ছে এরকম, উপরে লিখবেন মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ, আর নিচে লিখবেন এক্স স্কয়ারের সহগ। এটার অনেক ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যায় গেলাম না। আর গুণফল বের করার একটা সূত্র আছে, ধ্রুবক পদ, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আপনার যে ধ্রুবক পদটা থাকবে সেটা ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কয়ারের সহগ। এই যে এই দুইটা ভাবে আপনি তার যোগফল এবং গুণফল বের করতে পারেন কোন একটা সমীকরণ থেকে, দ্বিঘাত সমীকরণ থেকে আপনি এই দুইটা বিষয় বের করতে পারবেন। তাহলে এখানে বের করা যায়, তাহলে একটা মূল হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা স্কয়ার, তাহলে এই দুইটার যোগফল কি বলছিলাম দেখেন মাইনাস এক্স এর সহগ, তাহলে এই দিলাম মাইনাস। এখানে খেয়াল করেন তো এক্স এর সহগ কত আছে, পি, তাহলে এই যে লিখলাম পি। এক্স স্কয়ারের সহগ কত আছে, 1 আছে না স্যার? এখানে যদিও দেখা যায় না বাট মনে মনে ধরতে হবে এখানে একটা 1 আমাদের আছে, তাহলে এই যে 1 লিখলাম। তাহলে কত আসে দেখেন তো স্যার, আলফা প্লাস আলফা স্কয়ার সমান হচ্ছে মাইনাস পি। এটাকে খুব সুন্দর করে এক নাম্বার একটা সমীকরণ দিয়ে রাখেন, এটা হচ্ছে আমাদের এক নাম্বার একটা সমীকরণ, ঠিক আছে? তারপরে গুণফল কেমনে বের করেন, ওই যে লিখে রাখছি দেখেন, তাহলে গুণফল বের করেন। তাহলে গুণফল যদি বের করতে চাই তাহলে আলফা ইনটু আলফা স্কয়ার সমান সমান কি লিখতে হয়, উপরে লিখতে হয় ধ্রুবক পদ। তাহলে এখানে চলকবিহীন যে পদটা আছে সেটাই ধ্রুবক পদ, কত আছে, কিউ আছে। তাহলে এই যে স্যার আমাদের কিউ, এবং দেন হচ্ছে এক্স স্কয়ারের সহগ নিচে লিখতে হয়, তাহলে এক্স স্কয়ার সহগ হচ্ছে 1, এই যে 1 লিখলাম। তাহলে এই দুটো গুণ যদি করেন এখান থেকে পাবেন আলফা কিউব সমান হচ্ছে কিউ, আলফা কিউব সমান হচ্ছে কিউ। এইটুকু আমি আশা করি আপনারা সকলেই পারবেন বা বুঝছেন। এখন এটাকে কিউব করে দিলেই তারপর আলফা কিউবের মানটা বসাই দিবেন, আপনার অঙ্ক হয়ে গেছে, আর কোনো প্যারা নাই। হ্যাঁ, চলেন একটু দ্রুত করে ফেলি। তাহলে আমরা এখান থেকে এই যে এটাকে কিউব করবো, যে 1 নং সমীকরণকে, তাহলে আপনি এখানে 1 নং সমীকরণ লিখেন। 1 নং সমীকরণটা কি ছিল, আলফা প্লাস আলফা স্কয়ার, আলফা প্লাস আলফা স্কয়ার সমান হচ্ছে মাইনাস কিউ। আমরা এটাকে কি করলাম, উভয় পাশে ঘন করে দিলাম। কি করে দিলাম স্যার, ঘন। তাহলে যদি ঘন করেন একটা সূত্র আছে, এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব, তাই না? বি কিউব কত আমাদের, এই যে আলফা স্কয়ার, এটা হচ্ছে বি, তাহলে এই যে বি কিউব প্লাস 3 এ বি ইনটু এ প্লাস বি, এ প্লাস বি। আর এই পাশে মাইনাস কে কিউব করলে মাইনাসই হয়, পি কে যদি কিউব করেন তাহলে এখানে হবে পি কিউব। ওকে, এরপরে স্যার আলফা কিউব, এখানে কত হয়, আলফা টু দি পাওয়ার 6, এখানে হয় 3 আলফা কিউব। আচ্ছা মানটা পরে বসাই, কোনো সমস্যা নাই। স্যার একটু বিষয়টা খেয়াল করেন আপনি এই জায়গায়, আলফা কিউবের মান কত, আপনারা এটা সবাই জানেন, আলফা কিউবের মান কত,
আলফা কিউবের মান হচ্ছে কিউ, আমি এখানে লিখে রাখছিলাম কিন্তু এই যে দেখেন আলফা কিউব সমান ছিল আমাদের কিউ, আর আলফা প্লাস আলফা স্কোয়ার সমান ছিল আমাদের মাইনাস পি। এই দুইটা মান আশা করি আপনারা সবাই জানেন, একটু আগে ওই পাশে বের করে দেখাইছে। তাহলে আলফা কিউব সমান যদি কিউ হয়ে থাকে, তাহলে দেখেন তো আমি যদি এটাকে উভয় পাশে স্কোয়ার করে দিই, মনে করেন এই পাশে একটা স্কোয়ার করলাম, এই পাশে একটা স্কোয়ার করলাম, তাহলে দেখেন তো আলফা টু দি পাওয়ার 6 সমান কি আসতেছে, কিউ স্কোয়ার আসতেছে না? আসতেছে কিনা? তাহলে আলফা টু দি পাওয়ার 6 সমান আমরা কি লিখতে পারি, কিউ স্কোয়ার লিখতে পারি। তারপরে এখানে 3 আলফা কিউব, আলফা কিউব মানে কত, আলফা কিউব মানে হচ্ছে আমাদের কিউ, আর এটা মানে কত, মাইনাস পি, ঠিক আছে, সমান হচ্ছে মাইনাস পি কিউব। এখন একটু হিসাব করেন আপনারা নিজেরাই, তাহলে এখানে যা যা থাকে, কিউ স্কোয়ার মাইনাস 3 পি কিউ, আর এটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে প্লাস পি কিউব সমান হচ্ছে 0। এখন এখানে মনে করেন একটা কমন নিবেন, একটু সাজাই লিখা পরে কমন নিবেন। এখন কি বের করতে বলছে সেটা আগে দেখেন, পি কিউব মাইনাস, এই যেটা একটু সাজাই লিখতে হবে, আমরা বুঝতে পারতেছি, একটু সাজাই লিখা দিতে হবে, তাই লিখতে হবে। এটা একটু সাজাই লিখি, হ্যাঁ। ওই যে দেখেন পি কিউবটা সবার লাস্টে একা ছিল, সেটাকে সবার সামনে নিয়ে আসেন, তারপরে এই যে এটাকে লিখেন, এই যে এটাকে, ঠিক আছে, এই যে এটা লিখবেন, তারপর এটা লিখবেন, মাইনাস 3 পি কিউ প্লাস কিউ স্কোয়ার সমান সমান 0। এখন যার স্যার আপনি এই জায়গা থেকে একটু কমন নিয়ে নেন, হ্যাঁ, এই দুইটা থেকে দেখেন, এই যে না কিউ আছে, না কিউ আছে, কমন নেন, তাহলে এখানে থাকবে 3p মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার। স্যার এই যে এটাই দেখেন আপনার ডাকের মধ্যে দেখাইতে হচ্ছে, এই প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই প্রশ্নটা অবশ্যই পরীক্ষায় আমাদের আসবে। তারপরেরটা স্যার, পরেরটা কি বলছে দেখেন, এখানে একটা সমীকরণ দিয়েছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, সমীকরণের একটি মূলদ্বয়, একটি না, সমীকরণের মূলদ্বয়, হ্যাঁ, আলফা এবং বিটা দেওয়া আছে। সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা এবং বিটা, মানে এই সমীকরণের দুইটা মূল, মানে এক্স এর দুইটা মান, একটা মান হচ্ছে আলফা আর একটা মান হচ্ছে বিটা যদি হয়, তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এবং আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, আপনাকে যে কোনো মূল দেওয়া থাকলে আপনি সমীকরণ বের করতে হবে। যে কোনো মূল যদি আপনাকে দেওয়া থাকে, তাহলে আপনারা কিন্তু সমীকরণটা বের করতে পারবেন, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি সিম্পলি একটা কথা বলি, সাপোজ মনে করেন আমি বলে দিলাম যে আপনাকে এক্স এর দুইটা মান দেওয়া আছে, এক্স এর একটা মান হচ্ছে 2 আর একটা মান হচ্ছে মনে করেন 3। এক্স এর কয়টা মান দেওয়া আছে, দুইটা, একটা মান 2 আর একটা মান হচ্ছে কত, 3, অর্থাৎ এই দুইটা মান দেওয়া আছে। এখন এক্স এর এই দুইটা মানের উপর ভিত্তি করে আপনাকে একটা সমীকরণ বের করতে বলছে। যদি মূল দেওয়া থাকে, সেই মূল থেকে সমীকরণ লিখার, কোন একটা সমীকরণ লিখার সূত্রটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস, মাঝখানে লিখবেন মূলদ্বয়ের, মূলদ্বয়ের যোগফল, হ্যাঁ, মূলদ্বয়ের যোগফল। এটাও সূত্র কেমনে আসছে এটা দেখাইতে পারতাম, বাট দেখাই নাই, তার সূত্র লিখতেছে, হ্যাঁ, প্লাস গুণফল। এটা হচ্ছে জাতীয় সূত্র, হ্যাঁ, যে কোনো মূল দেওয়া থাকলে সেই মূল থেকে আপনি সমীকরণ বের করতে হবে, এটা হচ্ছে সেই সূত্র। এখন আপনি এই জায়গায় যোগফল লিখেন, দেখেন আমি যদি 2 3 দেওয়া থাকে তাহলে কত সহজ, তাহলে এক্স স্কোয়ার যোগফল যদি লিখি 3 2 5, তার মানে এখানে হবে 5x আর 3 2 6। এই যে স্যার সমীকরণ পেয়ে গেছেন। আপনি আবার একটু উল্টা ভাবে যদি কাজ করেন, এটাকে যদি সমাধান করেন, মিডল টার্ম টেল টার্ম করেন, তাহলে এক্স এর এই দুইটা মান পাবেন। তাহলে যে কোনো মূল যদি আমাদের দেওয়া থাকে, যে কোনো মূল যদি আমাদের দেওয়া থাকে, আমরা সেখান থেকে খুব সহজেই সমীকরণ লিখতে পারি। আবার সমীকরণ অ্যানালাইসিস করলেই মূল পেয়ে যায়, তাই না? সেই হচ্ছে বিষয়টা। তাহলে আপনারা এটা একটু মাথায় রাখেন, এটা একটু মাথায় রাখবেন যে যে কোনো মূল বিশিষ্ট সমীকরণ বের করার সূত্র হচ্ছে আমাদের এইটা, ওকে। এখন আপনাকে এখানে কি দেওয়া আছে একটু বলেন তো স্যার, আপনাকে এরকম দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান সমান 0, এরকম একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। বলে দিছে এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, একটা হচ্ছে আমাদের আলফা, আরেকটা হচ্ছে আমাদের বিটা যদি হয়, মানে এই সমীকরণের দুইটা মূল হচ্ছে এই দুইটা, এই সমীকরণের মূল হচ্ছে আমাদের এই দুইটা, ঠিক আছে। যদি হয় তাহলে আমাকে বলছে যে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ, আর হচ্ছে আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ তুমি বের করে দেখাও। এখন আপনার কাজটা কি বলুন তো স্যার। এখন হচ্ছে এখান থেকে প্রথমত আলফা আর বিটার রিলেশনটা বের করে। তাহলে আপনারা সকলে জানেন যে কোনো দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে মূলের যোগফল আর গুণফল বের করা যায়, এটাকে আমি দেখাইছি। যোগফল আপনি কেমনে বের করতে পারেন আর গুণফল আপনি কেমনে বের করতে পারেন।
যোগফল বের করার সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ, ঠিক আছে, ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে এখান থেকে আমরা পাইলাম কত বলেন তো স্যার? এখান থেকে আমরা পাইলাম হচ্ছে আলফা প্লাস বিটা সমান পাইলাম মাইনাসের পি। আচ্ছা, তারপরে আমরা গুণফলটা বের করতে পারি এখান থেকে। গুণফল যদি বের করি, তাহলে গুণফল যদি বের করি তাহলে গুণফল হচ্ছে কত? এক্স এর সহগ, সরি ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে মানে 1 থাকে নিচে, 1 লেখার দরকার নেই। তাহলে আলফা ইনটু বিটা সমান পাইলাম আমরা কত? কিউ। তাহলে এই সমীকরণ অ্যানালাইসিস করে আমরা এই দুইটা মান পাইলাম। এখন আমরা এখান থেকে যেহেতু আমরা নতুন মূল বিশিষ্ট সমীকরণ গঠন করার ক্ষেত্রে আমাদের গুণফল দরকার আর যোগফল দরকার, তাই না? গুণফল এবং যোগফল এই দুইটা দরকার। তাই আমরা কি করব স্যার? এই দুইটার যোগফল বের করব আর এই দুইটার গুণফল বের করব। কথা বুঝাতে পারলাম? মানে এই দুইটার যোগফল আর গুণফল বের করব, দ্যাটস এনাফ। তাহলে চলেন, আলফা প্লাস বিটা হোল স্কয়ার প্লাস আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান সমান কত আসে আমরা একটু দেখি। হ্যাঁ, এটার মান আপনি জানেন, এটার মান হচ্ছে কত? মাইনাসের পি। এটার মান কত জানেন আপনি, তাই না? এটার মান হচ্ছে মাইনাসের পি। ওকে, তাহলে এখানে লিখলেন মাইনাস পি হোল স্কয়ার প্লাস, এটা কত স্যার? এটা কি জানেন? যদি না জেনে থাকেন, এটার মান নির্ণয় করার একটা সূত্র আছে। যেহেতু আপনি আলফা প্লাস বিটার মানটা জানেন আর এ বির মানটা আপনি জানেন, তাহলে এটারও কিন্তু একটা সূত্র অ্যাপ্লাই করা যায় এই জায়গায়। কি সূত্রটা আছে? সূত্র হচ্ছে এরকম, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে? এটা লেখা যায় না স্যার? ওকে, এখানে থাকে কত? পি স্কয়ার। আর এখান থেকে দেখেন আলফা প্লাস বিটা, এটার মান হচ্ছে পি মাইনাসের পি। তাহলে এখানে লিখলেন মাইনাসের পি হোল স্কয়ার মাইনাস 4 ইনটু আলফা ইনটু বিটা, আলফা ইনটু বিটার মান হচ্ছে কিউ। তাহলে আপনি এখান থেকে কি পাচ্ছেন দেখেন তো? পি স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস 4 কিউ। দ্যাট মিন্স এখান থেকে আপনার আসবে হচ্ছে 2p স্কয়ার মাইনাস 4 কিউ। ঠিক আছে, দ্যাট মিন্স আপনি কিন্তু যোগফলটা পেয়ে গেছেন, মূলদ্বয়ের যোগফল আপনি পেয়ে গেছেন। এই যেটা হচ্ছে আপনার যোগফল, এই যেটুকু কি স্যার? যোগফল। তাহলে যোগফল নিয়ে আপনার চিন্তা নাই, একটা মান পেয়ে গেছে, যোগফল পেয়ে গেছে। এখন কি দরকার? গুণফলটা দরকার। তাহলে এখন গুণফলটা আমাদের দরকার। তাহলে চলুন আমরা গুণফলটা বের করি। এখন আমরা কি বের করবো স্যার? এই দুইটার গুণফল, এই দুইটার আমরা গুণফল বের করবো। তাহলে গুণফল বের করে ফেলি, খুবই সহজ। সো আলফা প্লাস বিটা হোল স্কয়ার ইনটু আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এটার মানটা বসান। এটার মান জানি আমরা কত? মাইনাসের পি পাইছি এখান থেকে। তাহলে এই যে মাইনাস পি হোল স্কয়ার ইনটু এটার, এটার কি করবেন স্যার বলেন তো? মান নির্ণয়ের যে সমীকরণটা আছে সেটা লিখবেন, অর্থাৎ এই যে সূত্রটা লিখে দিবেন এই জায়গায়। সো আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 ইনটু আলফা বিটা, এই যে মান নির্ণয়ের সূত্রটা লিখলাম, ঠিক আছে? এখান থেকে আপনি পাবেন পি স্কয়ার পাবেন ইনটু এটার মান হচ্ছে মাইনাস পি স্কয়ার মাইনাস 4 ইনটু কিউ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি পাবেন আপনি স্যার বলেন তো? পি স্কয়ার, এটাকে করলে হবে পি স্কয়ার মাইনাস 4 কিউ। দ্যাট মিন্স গুণ যদি করেন তাহলে পি স্কয়ার আর পি স্কয়ার মিলে হবে পি টু দি পাওয়ার 4 মাইনাস 4 পি স্কয়ার কিউ। স্যার দেখেন আপনি কিন্তু গুণফলও পেয়ে গেছেন, এই যে আপনার গুণফল, এই যে আপনার গুণফল, ঠিক আছে? এই যে আপনার গুণফল আপনি পেয়ে গেলেন। আপনি কি পেয়ে গেলেন স্যার? গুণফলটাও পেয়ে গেছেন। যোগফল আর গুণফল দুইটাই পাইছি না? এখন আপনি ওই যে উপরে যেটা লেখা ছিল স্যার, উপরে যেটা লেখা ছিল এই যে এই জায়গায়, এখানে বসাই দেন, এই যে জায়গার মধ্যে বসাই দেন, তাহলে আপনার অঙ্কটা হয়ে যাবে। এখানে বসাই দেন, দেখো তাহলে হয়ে গেছে। এক্স স্কয়ার মাইনাস, এই যে কত স্যার? যোগফল, যোগফলটা কত? এই যে এটা 2p স্কয়ার মাইনাস 4q, এই যে 4q ইনটু এক্স প্লাস, তারপরে কি স্যার? গুণফল, গুণফলটা কত? এই যে এটা p টু দি পাওয়ার 4 মাইনাস 4p স্কয়ার কিউ সমান সমান 0। এই যে স্যার আপনার আনসার হয়ে গেছে, এটাই আনসার। এরপরও যদি কোনো শিক্ষার্থী বলেন যে স্যার আমার দ্বিঘাত সমীকরণের মান বের করতে সমস্যা, ঠিক আছে, মান বের করতে সমস্যা, তাহলে কিন্তু তাকে কলা গাছের নিচে বা কচু গাছের নিচে ফাঁস দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই ম্যাথটা একটু ঘুরাইয়া ফিরে অন্যভাবে দিতে পারে। কিরকম ভাবে দিতে পারে আমি একটু বলে দিই, দেখেন স্যার, একটু ঘুরাই ফিরেও দিতে পারে। সাপোজ এখানে যে আমরা দ্বিঘাত সমীকরণটা দিছি না স্যার, তো আপনাকে দ্বিঘাত সমীকরণ এরকম না দিয়ে এরকম দিতে পারে।
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। ঠিক আছে, এরকম দিতে পারে, অথবা এরকম দিতে পারে 4x² মাইনাস 6x² প্লাস 1 সমান 0। এরকম যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারে। হ্যাঁ, সংখ্যা দিয়ে এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিবে। সেখান থেকে আপনাকে বলবে যে এটার মূল দুইটা, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনি আলফা প্লাস 1/আলফা অথবা এবং বিটা প্লাস 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করো। অথবা আপনাকে বলতে পারে আলফা প্লাস 1/বিটা আবার বিটা প্লাস 1/আলফা। হ্যাঁ, মূল বিশিষ্ট সমীকরণ বের করো। তাহলে যেভাবে আসুক আমি আশা করি আপনারা সবাই পারবেন। যেভাবে আসুক আশা করি আপনারা সবাই পারবেন। অঙ্কের থিমটা বুঝবেন। এখান থেকে আলফা আর বিটার যোগফল আর গুণফল পাবেন এই মূল থেকে। তারপর সেটার উপর ভিত্তি করে আপনি এই দুটার যোগফল আর গুণফল বের করে ওই সূত্রের মধ্যে বসাই দিবেন। দ্যাটস এনাফ। আর কিচ্ছু লাগবে না আপনার, আর কিচ্ছুই লাগবে না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। চলেন আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। ওকে স্যার, এটা হচ্ছে একটা জাতীয় ম্যাথ। জটিল সংখ্যা থেকে আপনাদের হয় এই ম্যাথটা আসবে সংক্ষিপ্ততে, না হলে বর্গমূল বের করার একটা অঙ্ক আসবে। বর্গমূল বের করা এরকম একটা ম্যাথ আসবে। যেমন ধরেন এরকম আসতে পারে 7 + 24i, এটা বর্গমূল বের করতে বলতে পারে। তো এরকম যে কোনো একটা ম্যাথ আর কি পরীক্ষা আপনাদের আসবে। অসংখ্য ম্যাথ আছে, এটা দেখে রাখেন। এই দুটো সংক্ষিপ্তের জন্য, হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আপনাদের এইগুলা পরীক্ষা আসবে। আপনারা যে কাজ করবেন দেখেন স্যার, এই যে এখানে কি দেখাইতে বলছে যে এইটুক সমান হচ্ছে আমাদের 6pq। এইটুক সমান কি স্যার? আমাদের 6pq। আমরা কি লেখা আছে? এই যে x², না? তাহলে x² এর মান কত? p প্লাস q লিখেন এই জায়গায়। তাহলে আপনাদের হচ্ছে এটা দেখাইতে বলছে x² প্লাস y² প্লাস z²। x এর জায়গায় x এর মানটা কত? p প্লাস q নাকি হোল স্কয়ার। তারপর হচ্ছে p ওমেগা প্লাস q হোল স্কয়ার, p ওমেগা প্লাস q ওমেগা স্কয়ার। আর z এর মানটা কত? p ওমেগা স্কয়ার প্লাস q ওমেগা। এই সবার মান বসাইছি x y z। একটা সূত্র পড়ে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে কত? a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেললে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মানে হবে কিউ স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4। আর এখানে হবে পি স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2p কিউব ওমেগা কিউব প্লাস কিউ স্কয়ার ওমেগা স্কয়ার। ঠিক আছে, সূত্র ফেললে এরকম হয়। এখন একটা লাইন একটু সাজাই লিখবেন। হ্যাঁ, একটা লাইন একটু সাজাই লিখবেন। কিরকম সাজাই লিখবেন একটু দেখেন, একটু কাজ করতে হবে এই জায়গায়। ওমেগা টু দি 4 আছে না, ওমেগা টু দি পাওয়ার 4, এটাকে একটু সাজাই লিখতে হবে। যেমন ওমেগা কিউব আপনারা সবাই জানেন, এটা জানার কথা জটিল সংখ্যার ক্ষেত্রে। এককের যে ঘনমূল সেখান থেকে আপনারা জানেন যে ওমেগা কিউব এককের 3টা ঘনমূল আছে। দেখেন, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। তো এই ওমেগার সাথে ওমেগা কিউব যদি গুণ করেন তাহলে প্রথম পাবেন। মানে এই যে জটিল ঘনমূল দুইটা আছে, এই জটিল ঘনমূল দুইটা গুণ করলে আপনি কত পাবেন? 1 পাবেন। তাহলে ওমেগা আর ওমেগা স্কয়ার গুণ করলে হয় ওমেগা কিউব, তাহলে এটা সমান কত? 1, তাই তো? আচ্ছা, আরেকটা হচ্ছে এই তিনটাই যদি এককের যে 3টা ঘনমূল আছে, এই 3টা ঘনমূলকে যোগ করলে তাদের যোগফল হচ্ছে 0। 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত? 0। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন ওমেগা কিউব সমান যদি আমাদের 1 হয়, তাহলে বলেন তো ওমেগা টু দি পাওয়ার 4 সমান লেখা যায় না ওমেগা কিউব ইনটু ওমেগা। এখন এটার মান যদি 1 হয় তাহলে 1 ইনটু ওমেগা। তাহলে 1 এর সাথে ওমেগা যদি গুণ করেন তাহলে আলটিমেটলি আপনি কি পাবেন? ওমেগা পাবেন। তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 এটার জায়গায় আমরা ওমেগা লিখতে পারি। ঠিক আছে, তারপর এখানে একটু মানটা বসাই দেন। এখানে মান বসালে হবে 2p কিউ, এখানে হবে কিউ স্কয়ার ইনটু ওমেগা প্লাস পি স্কয়ার ইনটু ওমেগা প্লাস 2p কিউ হবে এই জায়গায়, আর এখানে হবে কিউ স্কয়ার ওমেগা স্কয়ার। তারপর একটু সাজাই লিখা, আর কোনো ফেক না। এই দেখেন কয়টা পি কিউ আছে? 2 4 6, 2টা 4টা 6টা, তাই না? 6 পি কিউ। এই যে আপনার আনসার পেয়ে গেছেন। আর বাকি যেগুলো আছে যে পি স্কয়ার, তারপরে পি স্কয়ার ওমেগা স্কয়ার,
তারপর আরেকটা আছে দেখেন পি স্কোয়ার ওমেগা, এই তিনটার একসাথে লিখলেন। আবার হচ্ছে কিউ স্কোয়ার প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা, এদেরকে একসাথে লিখলেন। এখন এখান থেকে জাস্ট পি কমন নেন, পি স্কোয়ার কমন নেন, তাহলে এখানে থাকবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা থাকবে। আর এখানে থাকবে হচ্ছে আপনার কিউ স্কোয়ারটা যদি কমন নেন তাহলে থাকবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তাহলে এখন খেয়াল করেন এটার মান কত, এটার মান হচ্ছে শূন্য, এটার মান কত শূন্য, তাহলে আলটিমেটলি থাকে কত সিক্স পি কিউ। এই তো স্যার, আলটিমেটলি সিক্স পি কিউ আপনার থাকবে। আচ্ছা, আশা করি এটা পারার কথা। এটা জাস্ট এখানে এই যে কিউব করে দিবেন, হ্যাঁ এই যে এখানে কিউব করবেন, এই যে এই জায়গায় এইখানে একটা কিউব করবেন। এখানে কিউব করলে হবে এক্স প্লাস আই ওয়াই, আর এখানে হবে ওই যে সূত্রটা আছে না আপনার এ প্লাস বি হোল কিউব, তার মানে এই পাশে তো কিউবের সূত্রটা পড়বে। তাহলে এই যে দেখেন সূত্রটা কি পড়তেছে, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, মানে হবে কত কিউ কিউব আই কিউব। তারপরে আপনি এখান থেকে হচ্ছে একটা ইকুয়েশন পাবেন, এক সমান একটা ইকুয়েশন পাবেন এখানে, ঠিক আছে? মানে এখানে যদি ক্যালকুলেশন গুলো করেন, যেমন আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, আই স্কোয়ারের মান বসাই দিলে এখানে হবে আপনার পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, ঠিক আছে? আর জটিল সংখ্যাগুলোকে একসাথে লিখেন, জটিল সংখ্যাকে একসাথে আপনি লিখেন, তার মানে এখানে হবে প্লাস থ্রি পি স্কোয়ার কিউ ইন্টু আই, আর এখানে এই যে আই কিউব সমান কত মাইনাস আই, তার মানে এখানে হবে মাইনাস কিউ কিউব ইন্টু আই। ওকে, তার মানে এই দুটো একসাথে লিখলেন। এখন আপনারা জটিল সংখ্যার একটা ধর্ম জানেন, জটিল সংখ্যার কি জানেন একটা স্যার ধর্ম, ধর্মটা কি বাস্তব বাস্তব সমান বাস্তব বাস্তব সমান অবাস্তব অবাস্তব সমান। তাহলে এখান থেকে লেখা যায় এক সমান পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, আর আরেকটা লেখা যাবে যদি এই দুটো সমান লিখেন তাহলে এখান থেকে লেখা যাবে আই ওয়াই সমান হচ্ছে আমাদের থ্রি পি স্কোয়ার কিউ আই মাইনাস কিউ কিউব ইন্টু আই, ঠিক আছে? তারপর এখান থেকে আই কমন নিয়ে বাদ দিয়ে দিবেন, পরে এক্স আর ওয়াই এর মান তো পাবেন, সেখান থেকে পরবর্তীতে এটা প্রমাণ করা যায়, ঠিক আছে? ওকে, এই যে স্যার আপনাদের বিন্যাসে চলে আসছি, যাদের বিন্যাসে সমস্যা আছে, দেখেন যাদের বিন্যাসে সমস্যা আছে, বিন্যাসের এই সংখ্যা গঠন করা কিংবা হচ্ছে একত্রে রেখে পাশাপাশি রেখে সাজানো যায় এরকমের যে ম্যাথ গুলো আছে, এই দুইটা থেকে একটা ম্যাথ বিন্যাসের আপনি পাবেনই, 100% গ্যারান্টি। এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আপনার পরীক্ষায় 100% থাকবে বিন্যাস থেকে। এটা দেখেন এখানে কি বলছে যে স্বরবর্ণ গুলো মানে বাওয়েল গুলো, এখানে বাওয়েল যেগুলো আছে বাওয়েল গুলোকে পাশাপাশি না রেখে, পাশাপাশি না রেখে একত্রে না রেখে, পাশাপাশি না রেখে একত্রে না রেখে এটা বিন্যাস করার, পাশাপাশি, ঠিক আছে? পাশাপাশি বসবে না, পাশাপাশি না রেখে এটার যে কথার মিনিং আর একত্রে না রেখে কথার মিনিং কিন্তু সেম, ঠিক আছে? একত্রে না রেখে যদি এরকম বলে পরীক্ষা প্রশ্নে, পাশাপাশি না রেখে কিংবা একত্রে না রেখে যদি এরকম কথা বলে, হ্যাঁ পাশাপাশি না রেখে একত্রে না রেখে, এটার বিন্যাস বের করার সূত্রটা হচ্ছে আপনার, এটার বিন্যাস বের করার সূত্রটা হচ্ছে মুড বিন্যাস। মুড, এটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম ম্যাথমেটিক্স একটা ওয়ার্ড লিখে, মুড বিন্যাস মাইনাস হচ্ছে একত্রে রেখে বিন্যাস, একত্রে রেখে বিন্যাস, এই যে জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। আপনি এখান থেকে পলিটেকনিক ওয়ার্ডটা লিখেন, পলিটেকনিক ওয়ার্ড, তাহলে পলিটেকনিক কয়টা ওয়ার্ড আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, টোটাল 11টা ওয়ার্ড আছে। এখন দেখবেন এখানে সিমিলার কোনো ওয়ার্ড আছে কিনা, যদি সিমিলার ওয়ার্ড থাকে সেই ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিবেন, নাহলে 11 ফ্যাক্টরিয়াল লিখে দিবেন। অর্থাৎ এটা কি করবেন, মোট বিন্যাসটা বের করবেন, মোট বিন্যাস বের করে সেখান থেকে ভাওয়েল যেগুলো আছে, ভাওয়েল কি কি আছে একটু বলেন তো? যেমন আমরা ভাওয়েল গুলা কি কি জানি না, যেমন এ ই আই ও ইউ, এই যে পাঁচটাই তো ভাওয়েল তাই না? এই ভাওয়েল গুলো এখানে কয়টা আছে দেখেন, একটা ও আছে, এই যে ও, তারপরে কি আছে ই আছে, তারপরে কি আছে আই আছে, তিনটা ভাওয়েল আছে না এই জায়গায়? আর ভাওয়েল আছে? আর ভাওয়েল নাই, আর বাকিগুলা কি কনসোনেন্ট তাই না? সো তাহলে আপনি এই তিনটাকে একত্রে রাখবেন, রেখে বাকি যেগুলো আছে যেমন পি আছে, তারপরে আছে আমাদের এল ওয়াই টি, তারপর হচ্ছে সি, এখানে কিন্তু সি দুইটা আছে, হ্যাঁ সেজন্য সি দ্বারা আবার ভাগ দিতে হবে, দুই টু ফ্যাক্টর দ্বারা ভাগ দিতে হবে। তারপর দেখেন কিন্তু লিখলাম এই যে সি, তারপর হচ্ছে এইচ, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে সি। এখন দেখেন এইগুলাকে কি ধরলেন, একটা ধরলেন, হ্যাঁ একটা ধরে দেখেন ওয়ার্ড কয়টা হয়, বর্ণ কয়টা হয়,
তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়েছে তাই না? 9 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে কত, দুইটা যেহেতু সি আছে, দুইটা কি আছে, সি আছে, সেজন্য আবার আমরা 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ দিয়ে দিব। এটা হচ্ছে এই যে একটা ধরে বিন্যাস, তারপরে এই তিনটা আবার নিজের মধ্যে বিন্যাস করতে পারে। এই তিনটা নিজের বিন্যাস হবে কত, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার সাথে যদি আমরা 3 ফ্যাক্টোরিয়াল গুণ দেই, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই যে একত্রে রেখে বিন্যাস পাইলাম। এটা কি করবো, এই যে মোট বিন্যাস যেটা পাবো আমরা এই পলিটেকনিকের মোট বিন্যাস 11 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা থেকে মাইনাস করে দিব, তাহলে আনসারটা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি এটা ক্লিয়ার। হ্যাঁ, এখন আমরা এটা একটু দেখি যে 65320, যদি এরকম করে একটা অঙ্ক দেওয়া থাকে, এখানে দেখেন এই 5টা অঙ্ক দেওয়া আছে, কি বলছে, এই 5 অঙ্কে এই 5টা অঙ্ক দ্বারা কতগুলো 5 অঙ্কের সার্থক বিজোড় সংখ্যা গঠন করা যাবে। কি করা যাবে স্যার, সার্থক কতগুলা বিজোড় সংখ্যা গঠন করা যাবে। সার্থক বলতে কিন্তু, হ্যাঁ, 5 অঙ্ক মানে এখানে 5টা কি থাকতে হবে, অঙ্ক থাকতে হবে, 5 অঙ্কের কয়েকটা সার্থক বিজোড় সংখ্যা আপনি গঠন করতে পারবেন। তার অঙ্ক আবার হবে না। দেখেন আমি যদি একটা সংখ্যা লিখি, এই জায়গায় আমি একটা সংখ্যা লিখলাম, যেহেতু বিজোড় সংখ্যা বলছে, দেখেন আপনারা আগে একটু বুঝেন যে বিজোড় সংখ্যা কাকে বলে। যাদের একক স্থানীয় যে গড়টা আছে, এই একক স্থানীয় গড়ে যদি কোনো একটা বিজোড় অঙ্ক থাকে, দ্যাট মিন্স ওই সংখ্যাটা হচ্ছে বিজোড়। ঠিক আছে, এখন সার্থক কেন বলতেছি, যদি আমি এরকম একটা সংখ্যা লিখি যে 0 2 6 5 3, এই যে একটা সংখ্যা লিখলাম, বলেন তো এটা কি 5 অঙ্কের সার্থক কোনো সংখ্যা? এটাকে আপনি 5 অঙ্কের বলবেন না 4 অঙ্কের সংখ্যা বলবেন? দেখেন তো, 0 2, এটা বিজোড় সংখ্যা ঠিক আছে, এই যে একক স্থানীয় গড়ে 3 লিখছি, এটা বিজোড় হয়েছে, বাট এটা কয় অঙ্কের হয়েছে দেখেন তো, 4 অঙ্কের না 5 অঙ্কের? যেহেতু দেখেন সামনে শূন্য আছে, সামনের এই শূন্যের কি কোনো দাম আছে, এই শূন্যের কি কোনো দাম আছে, না স্যার। তাহলে শূন্য বাদ দেন, বাদ দিলে সংখ্যা কয়টা থাকে, 4টা থাকে। তাহলে এটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা হইলো না, এটা কয় অঙ্কের সংখ্যা হয়ে গেল, 4 অঙ্কের। জাস্ট এইটা বুঝেন, এইটা বুঝলে আপনি অঙ্কগুলো করতে পারবেন, তাই না? সো চলুন এখন আমরা এটা একটু করে ফেলি। 6 5 3 2 0, 6 5 3 2 0, হ্যাঁ, 6 5 3 2 0, এই 5টা অঙ্ক আপনাকে দিয়েছে। এটা দ্বারা আমার সংখ্যা গঠন করতে হবে কয় অঙ্কের, 5 অঙ্কের। দেখেন আমি একটা হচ্ছে ম্যাজিক বক্স, এই যে একটা ম্যাজিক বক্স অঙ্কন করতেছি, হ্যাঁ। তো এই যে মনে করেন একটা ঘর, 5টা ঘর অঙ্কন করতেছি এখানে, 1 2 3 4 5, এই যে দেখেন 1 2 3 4 5টা ঘর অঙ্কন করতে, হ্যাঁ। আমি এখানে 2টা 5টা ঘর অঙ্কন করবো, দুইটা ঘর অঙ্কন করবো, দুইটা বক্স অঙ্কন করলাম, দুইটা ম্যাজিক বক্স। ওকে, এই একটা, এই যে 2 3 4 5, ওকে। এখন আপনি দেখেন এইখানে বিজোড় অঙ্ক আছে মাত্র 2টা। কয়টা আছে স্যার, 2টা। বিজোড় অঙ্ক আছে কয়টা বলেন তো স্যার, অনলি 2টা। তার মানে এই সংখ্যাগুলা দ্বারা, অঙ্কগুলা দ্বারা আমি যদি বিজোড় সংখ্যা গঠন করতে চাই, তাহলে এই একক স্থানীয়র গড়ে আমাদের এই বিজোড় সংখ্যাগুলোকে রাখতে হবে, বিজোড় অঙ্কগুলোকে রাখতে হবে। তাহলে আমি এই ঘরে রাখলাম একটারে 5, আর এই তিনটারে মনে করেন আমরা এই ঘরে রাখলাম। ঠিক আছে, দুইটা একসাথে করাচ্ছি না, আমি একটা করে দিই, একটা বুঝলে আরেকটা এমনি বুঝবেন আপনি, কোনো সমস্যা নাই। আমি আবার বলতেছি, এই 5 অঙ্কের আমি বিজোড় সংখ্যা কখন গঠন করতে পারবো, যখন আমার একক স্থানীয় অঙ্কটা বিজোড় হবে। একক স্থানীয় অঙ্কটা যদি বিজোড় না হয়, তাহলে সেটা কিন্তু কখনোই বিজোড় সংখ্যা না। ঠিক আছে, তাহলে বিজোড় সংখ্যা শর্ত কি, একক স্থানীয় গড়ে বিজোড় সংখ্যাটা রাখতে হবে। তাহলে মনে করেন আমরা এই যে 5 দ্বারা, এই যে 5টাকে কোথায় রাখলাম, এই একক স্থানীয় গড় রাখলাম। তাহলে 5 যদি একক স্থানীয় গড় থাকে, দ্যাট মিন্স এটা আলটিমেট একটা বিজোড় সংখ্যা হচ্ছে। ওকে, এটা পরে, এটা আপাতত না, এটা আপাতত স্কিপ করি, এটা আপনি পরে বুঝেন, এটা একসাথে বুঝে ঝামেলা হবে। এখন দেখেন, তাহলে আমি কি করে রাখলাম, বলতাম 5, তাহলে 5টা কিন্তু এখানে রাইখা দিই, তাহলে 5 কি হয়ে গেছে, ক্রস হয়ে গেছে। বাকি থাকে, বাকি কয়টা সংখ্যা থাকে দেখেন তো, 5 তো আমি এখানে বসাই দিছি, তাহলে সংখ্যা থাকতেছে কয়টা, 6 3 2 0, এই যে 4টা অঙ্ক থাকতেছে এখানে, কয়টা থাকতেছে বলেন তো, এই 4টা থাকতেছে। এখন 4টার মধ্যে তার মানে এই গড়টা আমি কয়টা ভাবে ফিল আপ করতে পারি বলেন তো, কয়টা সংখ্যা দ্বারা, 4টা দ্বারা ফিল আপ করতে পারি বলেন? 4টা দ্বারা কি ফিল আপ করা সম্ভব এখানে? সম্ভব না। কেন? কারণ সামনে তো জিরো বসতে পারবে না। আপনারা একটু আগে বলছেন কিন্তু যে সামনে জিরো বসছে, সেটা 5 অঙ্কের থাকবে না, 4 অঙ্কের হয়ে যাবে। একটু আগে বলছেন না? তাহলে কিন্তু সামনে আমি কত বসাইতে পারবো না, জিরো বসাইতে পারবো না, মানে এই ঘরে আমি এই জিরোটা বসাইতে পারবো না। তাহলে যদি জিরো না বসতে পারে, থাকে কয়টা, 3টা ঘর থাকে, মানে 3টা অঙ্ক থাকে। তাহলে আপনি এই 3টা অঙ্ক দ্বারা এই ঘরটা ফিল আপ করতে পারেন। তাহলে এই ঘরটা ফিল আপ করা যায় কয়টা সংখ্যা দ্বারা, এই 3টা সংখ্যা দ্বারা। এই 3টা সংখ্যা দ্বারা আপনি কিন্তু ফিল আপ করতে পারেন। মানে এখানে চাইলে আপনি 6 বসাতে পারেন, 3 বসাতে পারেন, 2 বসাতে পারেন, পারেন না? ওকে, তাহলে মনে করেন আমি এইখানে যে কোনো একটা বসাইছি, ধরুন আমি এই 6টাই প্রথমত বসাই দিলাম। তাহলে কি করলাম, আমি 6টাই প্রথমত এখানে বসাই দিলাম। 6 কি করলাম স্যার, এখানে বসাই দিলাম। ওকে, এই যে 6 বসাইছি।
তাহলে 6 যদি এখানে বসাই দিই তাহলে 6 কাই, বাকি থাকে কয়টা সংখ্যা? 3টা। বাকি কয়টা সংখ্যা থাকে স্যার এখন বলেন তো? 3টা। কি কি থাকে? 3 2 0, 3 2 0 থাকে, তাই না? তার মানে এই যে পরে এখানে 0 বসালে কি কোনো ঝামেলা আছে? নাই। তার মানে এই যে গড়টা আমি এই 3টা সংখ্যা দ্বারা ফিল আপ করতে পারি। তার মানে পরের গড়টা হচ্ছে আমি এই 3টা সংখ্যা দ্বারাই ফিল আপ করতে পারি। 3 2 0 এই 3টা সংখ্যা দ্বারা কি করতে পারি স্যার? ফিল আপ করতে পারি। এখন মনে করেন এই 3টার যে কোনো আপনি একটা বসাবেন এইগুলো নাকি? তাহলে মনে করেন সাপোজ আপনি কি বসাইছেন? 0টাই বসাই দিয়েছেন এই জায়গায়। কি বসাই দিয়েছেন? 0। তাহলে 0 যদি বসাই দেন তাহলে আপনার বাকি থাকে কয়টা সংখ্যা স্যার? 2টা, জাস্ট 3 2 নাকি? তাহলে এই গড়টা আপনি এই দুইটা সংখ্যা দ্বারা ফিল আপ করতে পারবেন। কয়টা সংখ্যা? 2টা। মানে 2টা উপায় ফিল আপ করতে পারবেন। তারপরে তাহলে এখানে মনে করেন আমরা এই 3ই বসাই দিয়েছি। কত বসাই দিয়েছি? 3। তাহলে 3 যদি আপনি এই করে বসাই দেন তাহলে থাকবে কত? 2। তার মানে আপনি দেখেন এখন আপনার কাছে সংখ্যা কয়টা আছে? মাত্র একটা সংখ্যা আছে। তাহলে আপনি এই গড়টা এই একটা সংখ্যা দ্বারা ফিল আপ করতে পারেন। এখন এই সবগুলা গুণ করে দেন। সবগুলা কি করেন? গুণ করেন। কত হয়েছে বলেন তো? 3 3 9, 9 2 18। তাহলে এখানে যে একটা বিজোড় সংখ্যা ছিল 5, সেই 5 দ্বারা আমি বিজোড় সংখ্যা কয়টা পাই? 18টা। মানে আপনি 18টা 5 অঙ্কের সংখ্যা গঠন করতে পারেন। তাহলে 5 দ্বারা সংখ্যা যদি 18টা আসে, সেম ভাবে আমরা আরেকটা বক্স অঙ্কন করে ওই যে আরেকটা বক্স অঙ্কন করছিলাম, সেখানে আমাদের আরেকটা বিজোড় সংখ্যা ছিল কত? 3। সেই 3টারে বসায়া সেম ভাবে আমরা এখানেও কয়টা সংখ্যা পাই বলেন তো স্যার? 18 পেয়ে যাই। এই যে কত পেয়ে যাবো স্যার? 18টা পেয়ে যাবো। তাহলে টোটাল কত হইলো? 5 দ্বারা পাইলাম 18, 3 দ্বারা পাইলাম 18। তাহলে মোট 5 অঙ্কের সার্থক সংখ্যা। মোট 5 অঙ্কের সার্থক সংখ্যা। 5 অঙ্কের সার্থক সংখ্যা। সার্থক সংখ্যা 18 যোগ 18 মানে হচ্ছে 36। এটা একদম সোজা। কোন ঘরে কয়টা করে সংখ্যা বসানো যায়? কোন ঘরে কয়টা করে সংখ্যা বসানো যায়? বাট এখানে যদি জিরো না থাকতো তাহলে কিন্তু আনসার আরেকটা আসতো। যদি জোড় সংখ্যার কথা বলতো তাহলে আপনারা একক স্থানে করে জোড় বসাই দেন। যেহেতু বিজোড় বলছে সেজন্য একক স্থানে করে বিজোড় বসাইছেন। ঠিক না? কন্ডিশন অনুযায়ী যাবেন আপনি। ম্যাথের ডাকই আপনাকে ম্যাথের গন্তব্যে নিয়ে যাবে। ম্যাথের যে ডাকটা দেওয়া আছে ডাকই আপনাকে কোথায় নিয়ে যাবে? গন্তব্যে নিয়ে যাবে। ওকে? এরপরে এটা 100% আসবে সমাবেশ থেকে। কোনো মিস নাই, কোনো মিস নাই। ঠিক আছে? কোনো মিস নাই। 100% আসবে। রচনামূলকে আপনি এই প্রশ্নটা পাবেনই। রচনামূলকে এটা পাবেন। এটা সমাবেশ থেকে যদি কোনো ম্যাথ আসে হয়তো এটা আসবে, নয়তোবা আরেকটা ম্যাথ করাইছিলাম, দেখেন মনে আছে কিনা, যে NCR প্লাস NCR মাইনাস 1 সমান হচ্ছে N প্লাস 1 CR। এই প্রমাণটা, হ্যাঁ, এই দুটো অঙ্কের যে কোনো একটা অঙ্ক আপনি আপনার পরীক্ষায় পাবেন। হ্যাঁ, এই দুটো অঙ্কের যে কোনো একটা, হয়তো এই ধরনের অঙ্ক দিবে আপনাকে, নয়তো এই অঙ্কটা দিবে সমাবেশ থেকে যদি কোনো অঙ্ক আসে। আপনি এই অঙ্কগুলোর ক্ষেত্রে মিনিমাম যে পার্টগুলো আছে, মিনিমাম পার্টগুলো একটু খেয়াল করেন। দেখেন এখানে 14 জন খেলোয়াড় আছে। হ্যাঁ, 14 জন খেলোয়াড় আছে। মোট খেলোয়াড় কয়জন? 14 জন। 14 জন খেলোয়াড়ের মধ্যে বল করতে পারে, দ্যাট মিন্স বোলার আছে 5 জন, উইকেট রক্ষক আছে 2 জন। ঠিক আছে? মানে অন্যান্য প্লেয়ার, বাকি 7 জন হচ্ছে অন্যান্য প্লেয়ার। তো এখানে কি বলছে? আপনি 11 জনের একটা টিম গঠন করবেন, মানে 11 জন খেলোয়াড় নিয়ে আপনি খেলতে যাবেন। সেক্ষেত্রে কি লাগবে? কমপক্ষে, কমপক্ষে তার মানে কি এটা বুঝেন? কমপক্ষের মানে কথা মানে বুঝেন? কমপক্ষে একজন উইকেট রক্ষক এবং 3 জন বোলার। মানে আপনার মিনিমাম ক্রাইটেরিয়া গুলো একটু খেয়াল করবেন। তো এই অঙ্কের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে স্যার? মিনিমাম ক্রাইটেরিয়া গুলা কি কি, কমপক্ষে কত থাকতে হবে, এই ক্রাইটেরিয়া গুলা খুঁজে খুঁজে বের করবেন। চোখের মধ্যে গ্লাস লাগাবেন, গ্লাস লাগিয়ে দেখবেন যে কোথায় কমপক্ষে কথা লেখা আছে। কমপক্ষে মানে বুঝেন? কমপক্ষে মানে বুঝেন কিনা? কমপক্ষে মানে কি? মিনিমাম এটা থাকতেই হবে। মিনিমাম, মিনিমাম এটা আপনার থাকতেই হবে। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? মিনিমাম থাকবেই, এটা থাকতেই হবে। মানে কমপক্ষে কি একজন থাকতে হবে, বেশি থাকতে পারে কোনো সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন আপনাকে একজন রাখতেই হবে। আচ্ছা, তাহলে এইভাবে কমপক্ষে যেটা আছে সেটার উপর ভিত্তি করে আপনি সাজাবেন। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখলাম বোলার। কি লিখলাম স্যার? বোলার। তারপর এখানে লিখলাম উইকেট রক্ষক। উইকেট রক্ষক। তাহলে আপনাকে ও একসাথে লিখি, এত দূরে কেন? উইকেট রক্ষক, উইকেট কিপার। আর এখানে লিখলাম অন্যান্য প্লেয়ার। এই মিলে হচ্ছে আমাদের একটা টিম বা দল। ঠিক আছে? তো আমার এখানে বোলার ছিল কয়জন? 5 জন বোলার ছিল। উইকেট রক্ষক ছিল 2 জন এবং অন্যান্য প্লেয়ার ছিল কয়জন স্যার? 7 জন, তাই না? ওকে।
এক নাম্বার দেখেন, আমাকে কমপক্ষে কয়জন বোলার নিতে বলছে? 3 জন। আমি বোলার কয়জন নিলাম? 5 জন থেকে 3 জন নিচ্ছি, ঠিক আছে। এবং কমপক্ষে কয়জন উইকেট কিপারের কথা বলছে? একজন উইকেট কিপারের কথা বলছে। ওকে, আমরা একজন উইকেট কিপার নিলাম। তাহলে দেখেন, আমার 11 জনের প্লেয়ার গঠন করতে হবে। 11 জনের একটা প্লেয়ার আমাকে গঠন করতে হবে। 3 আর 4 মিলে কত হইলো? 7। 7 আর আমরা নিলাম কয়জন? 7 জন। তাহলে টোটাল আমার কয়জন হইলো? 11 জন হয়েছে। তাহলে আমি এইভাবে একটা টিম গঠন করতে পারি। ওকে, এরপর আবার দেখেন, এখন আমি বোলার নিলাম 4 জন, উইকেট রক্ষক নিলাম একজনই। তাহলে দেখেন কত হইলো? 4 5, তার মানে এখানে লাগে 6 জন। এই একটা টিম হইলো আমাদের, এই হইলো আমাদের একটা টিম, 11 জনের একটা টিম হইলো আমাদের। তারপর আমি কি করলাম স্যার? 5 জন থেকে 5 জন বোলার নিলাম, উইকেট রক্ষক নিলাম একজন, এবং অন্যান্য প্লেয়ার নিলাম কয়জন? 5 6 জন না? তাহলে 5 জন নিলেই হয়ে যায় আমাদের। এই যে আমাদের 11 জনের প্লেয়ার টিম হয়ে গেল। এখন আমরা উইকেট রক্ষক কয়জন আছে? সর্বনিম্ন আমার একজনের কথা বলছি, এর তো বেশি তো আমি নিতে পারি, যে উইকেট রক্ষক আমাদের 2 জন আছে। তাহলে এখন আমি 2 জন করে উইকেট রক্ষক নেই, আর বোলারের নাম্বারটা একটু চেঞ্জ করে দেখি। তো এখন মনে করেন আমি উইকেট রক্ষক নিলাম 2 জন, ঠিক আছে, বোলার নিলাম 3 জন, ঠিক আছে। কয়জন হয়েছে? 3 2 5। তাহলে কয়জন হলো? 5 জন। তাহলে আমাদের আর লাগে কয়জন? 6 জন। তারপর আমি উইকেট রক্ষক নিলাম মনে করেন 2 জন, এক্ষেত্রে নিলাম 4 জন, 4 দিয়ে কত? 6। তাহলে লাগে আর কত? 5 জন। এরপরে মনে করেন আমরা উইকেট রক্ষক এই আমরা নিলাম হচ্ছে 5 জন, এখানে নিলাম কয়জন? 2 জন। 5 2 7, 7 4 11। এই যে দেখেন স্যার, এইভাবে একটু সাজাই লিখবেন আপনারা। যতগুলা ওয়ে থাকে আপনার, ওয়েগুলা অনুসারে লিখা যায়, যতগুলা ওয়ে অনুসারে লিখা যায়, ঠিক আছে। যতগুলা ওয়ে থাকে আপনার, সকল ওয়ে থেকে আপনি একটু লিখবেন, যতগুলো ওয়ে আপনার আছে। এই যে আমি এতগুলা ওয়ে বের করতে পারি, হ্যাঁ। এখন পরবর্তী কাজটা কি? এখন পরবর্তী কাজ হচ্ছে স্যার আমাদের, এখন আমাদের পরবর্তী কাজটা হচ্ছে স্যার এইগুলার সমাবেশ বের করা, এগুলার সমাবেশ বের করা। যেমন আপনি 5 জন থেকে 3 জন নিছেন, এটাকে লিখবেন কিভাবে? 5C3। 2 জন থেকে একজন নিছেন, 2C1। 7 জন থেকে 7 জন নিছেন, তাহলে 7C7। এইগুলা লিখে সবগুলা গুণ করবেন, এইগুলা লিখে সবগুলা কি করবেন স্যার? গুণ করবেন, ঠিক আছে, সবগুলা গুণ করবেন। তাহলে এখান থেকে আপনি একটা আনসার পাবেন। সেম ভাবে এটার ক্ষেত্রে দেখেন, 5 জন থেকে নিছেন কয়জন? 4 জন। আপনার মোট বোলার ছিল কিন্তু 5 জন, তাহলে এটাকে লিখবেন 5C4, এটাকে লিখবেন 2C1, এটাকে লিখবেন 7C6। এই সবগুলা গুণ করবেন, গুণ করলে আপনি একটা ভ্যালু পাবেন, ঠিক আছে। আবার সেম এটাকে 5 জন থেকে 5 জন, 5C5 আর 2C1, তারপর হচ্ছে 7C5, ঠিক আছে। এই সবগুলা গুণ করলেন, গুণ করলে একটা ভ্যালু পাবেন। ঠিক সেম ভাবে আমরা কি করব? এটাকে 5C3, 2C2, তারপর হচ্ছে 7C6, ওকে। এইভাবে এখানে 5C4, 2C2, তারপর হচ্ছে 7C5, এখানে 5C5, এখানে লিখবো আমরা 2C2, এখানে লিখবো আমরা 7C4। এই যে সবগুলা কি করবেন? গুণ করবেন। সবগুলা কি করবেন স্যার? গুণ করবেন। সবগুলা কি করলেন? গুণ করলেন, ঠিক আছে। অর্থাৎ এই সবগুলা গুণ করবেন, গুণ করলে আপনি একটা মান পাবেন। এইগুলা গুণ করলে আপনি কি পাবেন? একটা মান পাইলেন, ঠিক আছে। এই ডি গুণ করলে আপনি একটা মান পাইলেন, এইগুলা গুণ করলে একটা মান পাইলেন, এই 3 নাম্বার সারি গুণ করলে একটা মান পাবেন, 4 নাম্বার গুণ করলে একটা মান পাবেন, 5 নাম্বার গুণ করলে একটা মান, 6 নাম্বার গুণ করলে একটা মান পাবেন। তারপর সবগুলাকে আপনি কি করে দিবেন? যোগ করে দিবেন। যোগ করে যেটা পাবেন সেটাই হচ্ছে আপনার আনসার। ত্রিকোণমিতি থেকে একটা কমন ম্যাথ দিয়ে দিই আপনাদেরকে, হ্যাঁ। ত্রিকোণমিতি থেকে এই যে ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম, এখান থেকে একটা ম্যাথ আপনাদের পরীক্ষায় 100% আসবে। যেমন আমি একটা ম্যাথ লিখতেছি, দেখেন। প্রমাণ করো যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, প্রমাণ করো যে, প্রমাণ করো যে 10b - c/2 is equal to b - c b + c cot a/2। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, হ্যাঁ। 99% সম্ভাবনা আছে পরীক্ষা আসার মতো। আবার অনেক সময় এরকম বলে, ত্রিভুজটি সমাধান করে। এদের আরেকটা ম্যাথ আছে, ত্রিভুজটি সমাধান করো, যেখানে মনে করেন আপনার এ একটা বাহুর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, আরেকটা হচ্ছে আপনার
এ কোণ দেওয়া আছে, হ্যাঁ একটা কোণ দেওয়া আছে, তাহলে এরকম আর কি একটা ডাটা দেওয়া থাকে, দেওয়া থাকলে বলবো ত্রিভুজটা সমাধান করতে। কোন ধরনের ম্যাথ আসবে আমি একটু বলে দিচ্ছি আগে, হ্যাঁ। যেমন আমাদের এই যে এরকম এ সমান 2 বি সমান √6, এ সমান 2 বি সমান হচ্ছে আমাদের √6 দেওয়া আছে, এবং এখানে বি কোণটা দেওয়া আছে, বি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি, বি কোণ সমান হচ্ছে আমাদের 60 ডিগ্রি হলে ত্রিভুজটা সমাধান করা। আমাদের ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম থেকে এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রশ্ন আপনি 100% পরীক্ষায় পাবেন। এক দুই দুইটাই দেখাচ্ছি, প্রথমত এক নাম্বারটা একটু দেখাই আপনাদেরকে। এখানে আমি একটা জিনিস বুঝাই, এখানে একটা জিনিস বুঝাই। একটা ত্রিভুজের ক্ষেত্রে বলেন তো তিনটা কোণের সমষ্টি কত? মনে করেন এখানে তার তিনটা কোণ আছে, হ্যাঁ তিনটা কোণ এ বি এবং সি, তিনটা কোণ আছে। তাহলে আপনাকে যদি বলি এ প্লাস বি প্লাস সি, তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তিনটা কোণের সমষ্টি কত? 180, অথবা পাই যাই বলেন কোনো সমস্যা নেই, হ্যাঁ আপনি 180 ডিগ্রি বলতে পারেন, পাইও বলতে পারেন, পারেন না? এখন এখান থেকে একটু খেয়াল করেন, যদি আমি এই জায়গায় এরকম লিখি, হ্যাঁ যদি আমি এই জায়গায় এরকম লিখি যে বি প্লাস সি সমান, তাহলে দেখেন তো আমরা এই বি প্লাস সিটা এই পাশে রাখলাম, তাহলে এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কত হবে? 180 মাইনাসে হবে না? এরকম তো অবশ্যই হওয়ার কথা, তাই না? এখানে কিন্তু প্লাস আছে মনে হয়, হ্যাঁ এখানে ডাকের মধ্যে হয়তো প্লাস দেওয়া আছে, ঠিক আছে দেখতেছি পরে। সো বি প্লাস সি সমান হচ্ছে 100 মাইনাস এ। এখন যদি আপনি এটাকে দুই দ্বারা ভাগ করেন, এটা কত দ্বারা ভাগ করেন? এই পাশে দুই দ্বারা ভাগ করেন, এই পাশে হচ্ছে আপনি দুই দ্বারা ভাগ করলেন, করার পরে দেখেন তাহলে এই পাশে কি থাকবে আপনার? বি প্লাস সি ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে দুই দ্বারা ভাগ করলে 180 কে থাকবে 90, আর একে যদি ভাগ করেন তাহলে এ ডিভাইডেড বাই 2। আপনারা কি এই কথাটাকে বুঝছেন? এটা কিন্তু আপনার লাগবে, হ্যাঁ অঙ্কের ক্ষেত্রে, যে বি প্লাস সি সমান আপনি এটা কিভাবে পাইলেন। এটা যে কোনো ক্ষেত্রে আপনি যদি এখানে লিখতেন এ প্লাস বি, তাহলে এ প্লাস বি বাই 2 সমান লেখা যাবে 90 মাইনাস সি বাই 2। ঠিক সেম ভাবে সি প্লাস এ সমান লেখা যাবে 90 মাইনাস বি বাই 2। এভাবে কিন্তু লেখা যায়, তাই না? এটা আমি আশা করি আপনারা সবাই পারেন বা জানেন, ঠিক আছে? আমি আশা করি এটা পারেন অথবা জানেন। যদি জেনে থাকেন তাহলে দেখেন, এখন ত্রিভুজের ক্ষেত্রে সাইনের এখানে বাহুর কথা একটু বলে দেই। দেখেন বাহুটা কেউ ইন্ডিকেট করবেন, এটা তো আমাদের একোণ, একোণের বিপরীত বাহুটা হচ্ছে এ, এটা হচ্ছে বি কোণ, বি কোণের বিপরীত বাহুটা হচ্ছে বি, সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে সি, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে এরকম একটা কথা বলতে পারেন, এরকম একটা কথা বলতে পারেন যে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি। অর্থাৎ ত্রিভুজের বাহুর সাথে কোণের একটা সম্পর্ক আছে, এটা থেকে আপনি এরকম বলতে পারেন। এখন আপনাকে কি কি প্রমাণ করতে বলছে আপনি একটু দেখেন তো স্যার, কি কি প্রমাণ করতে বলছে আপনি একটু দেখেন। এই জায়গায় আপনাকে প্রমাণ করতে বলছে কি স্যার? আপনাকে প্রমাণ করতে বলছে, এই দেখেন এই জায়গায় কি আছে? বি আর সি আছে, বি সি সব জায়গায় কি আছে? বি আর সি। তাহলে বি আর সি যেহেতু আছে, তার মানে আমার সম্পর্কটা দরকার এই বি এবং সি এর মধ্যে। তাহলে এটা লেখার দরকার নাই, আমি এটা একটু কেটে দিই আপনাকে। এটাকে আপনি কি করলাম? কেটে দিলাম, আমি এটা দিয়ে কাজ করব। এই যে এইটাগুলো লিখলাম। তাহলে প্রথমত লিখবেন যে ত্রিভুজের ধর্ম হতে পাই, বি বাই সাইন বি সমান হচ্ছে সি বাই সাইন সি। ওকে, আচ্ছা এখন কাজ করেন, কাজটা হচ্ছে আপনি এই বিটার ওই পাশে পাঠিয়ে দিবেন, সিটার এই পাশে নিয়ে আসবেন, মানে সাইন গুলো একসাথে আর বাহুগুলো একসাথে। তাহলে আমি সি কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে নিচে চলে আসবে, তাহলে এখানে হবে বি বাই সি আর হবে সাইন বি ডিভাইডেড বাই সাইন সি। আমরা এই যে দুটোর এক্সচেঞ্জ করছি, এই যে দুটাকে আমরা এক্সচেঞ্জ করছি, মানে কি সাইন বি রে সি এর জায়গায় পাঠিয়ে দিয়েছি, সি রে বি এর জায়গায় পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে একজনটাই আরেকজনের জায়গা দখল করে ফেললো, সিটা এই পাশে আসলো, বি সাইন বিটা ওই পাশে চলে গেল। এখন আপনি এই জায়গায় যোজন বিয়োজনের নাম শুনছেন তো নাকি? যোজন বিয়োজনের নাম শুনছেন না? আপনারা আশা করি যোজন বিয়োজনের নাম শুনছেন, বা বিয়োজন যোজনের নামও শুনছেন। তাহলে আপনি এখানে যোজন বিয়োজনও করতে পারেন, যোজন বিয়োজন করলে পরে উল্টাই দিতে হবে, আর বিয়োজন যোজন করলে সেম, ঠিক আছে কোনো সমস্যা নেই। তাহলে আমি যেহেতু বইয়ে লেখা আছে বিয়োজন যোজন, আসলে বিয়োজন যোজন করা একটু মানে মানানসই না, যোজন বিয়োজনই মানানসই, তারপর আপনি করতে পারেন কোনো সমস্যা নেই। তাহলে এখানে যোজন বিয়োজন করে দেন। তাহলে আমরা যদি লিখতে পারি এখানে এইভাবে, বিয়োজন যোজন করলে উপরে বিয়োগ নিচে যোগ, দ্যাট মিন্স এখানে হবে বি প্লাস সি বি মাইনাস, এখানে হবে সাইন বি মাইনাস সাইন সি, আর এখানে হবে সাইন বি প্লাস সাইন সি। এই যে কি করলাম স্যার? বিয়োজন যোজন করলাম, এখানে একটা বড় করে একটা সাইনবোর্ড দিবেন। কি করছি আমরা? বিয়োজন এবং যোজন করছি, হ্যাঁ বিয়োজন যোজন করে এই যে এরকম একটা সাইনবোর্ড টাঙাই দিবেন। আপনি এখানে যে কাজটা করছেন বিয়োজন যোজন করে, ওকে।
এরপরে পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ হচ্ছে স্যার এই যে এই জায়গায় সূত্র অ্যাপ্লাই করা। আপনারা সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র জানেন, জানেন না? তা সাইন সি মাইনাস সাইন ডি সূত্রটা কি? 2 cos সি প্লাস ডি মানে বি প্লাস সি ডিভাইডেড বাই 2 সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, তার মানে বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আর নিচে হবে 2 সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই 2 cos বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। তাহলে এখন দেখেন উপর নিচে কাটাকাটি করা যায়, কাটাকাটি করে দেন। তাহলে এখানে আপনি 2 আর এই যে 2 কাটতে পারেন। যদি 2 আর 2 কাটা দেন তাহলে এই সাইন কসটাকে একসাথে লিখেন। সো cos b plus c divided by 2 sin b plus c divided by 2 into এটা একটু আলাদা করে লিখেন। হ্যাঁ, আমরা এই দুটোকে একটু আলাদা করে লিখি। b minus c divided by 2 আর নিচে হচ্ছে cos b minus c divided by 2। ঠিক আছে, আচ্ছা এখানে এখন আপনারা সবাই জানেন যে cos থিটা বাই sin থিটা, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা সমান কি? cot থিটা। তার মানে আপনি এটা সমান কি লিখতে পারেন বলেন তো? cot, এই যে cos বাই sin, cot b plus c divided by 2। আর এইটুক সমান sin বাই cos মানে কি লেখা যায়? tan লেখা যায়, tan b minus c divided by 2। আর বাম পাশে যা ছিল, বাম পাশের কোমলটা পড়া লিখছি কেন? উপরে হবে b minus c আর নিচে হবে b plus c, যেহেতু বিয়োজন যোজন করছি। হ্যাঁ, তাহলে এখানে হবে b minus c, নিচে হচ্ছে b plus c। পরে দেখেন এখানে একটা কথা লিখছিলাম যে b plus c, এই যে b plus c by 2 সমান কি লেখা যায়? 90 minus a by 2, এটা লেখা যায় না? 90 minus a by 2, উপর হবে মাইনাস আর নিচে হবে প্লাস, যেহেতু বিয়োজন যোজন করছে। হ্যাঁ, এখানে কি লিখবেন? cot 90 minus a by 2 আর এখানে হচ্ছে 10 b minus c by 2। ওকে, এখন এখানে যার 90 এর আগে কত আছে? 1 আছে। 90 এর আগে আছে কত? আপনারা ত্রিকোণমিতি পড়ছেন, আশা করি জানেন এটা। 90 এর আগে আছে আমাদের কত? 1 আছে। একটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? অবশ্যই বিজোড়। বিজোড় হলে কি হয়? সামনের যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকে এটা পরিবর্তন হয়। তাহলে যদি পরিবর্তন করে দেন তাহলে কটটা পরিবর্তিত হয়ে যাবে 10 এ। আর এটা যেহেতু এই কোণটা প্রথম চতুর্ভাগে আছে সেজন্য প্লাস, প্লাস তো আর দেওয়া লাগে না। তারপর আপনি এটা তুলে দিবেন, তুলে দিয়ে এখানে যে কোণটা থাকে সেটা লিখে দিবেন। এটা কি বুঝেন আপনারা না বুঝেন না বলেন? খুবই সিম্পল হিসাব, মানে এইটার মান যা, এই 10 a by 2 মানে সেজন্য আমরা ওইটার পরিবর্তে এটা লিখতে পারি। কথা বুঝতে পারছেন? এখন আপনাকে কি দেখাইতে বলছে সেই অনুযায়ী খালি ট্রান্সফার করে দেন। যা দেখাইতে বলছে সেটা অনুযায়ী কি করে দিবেন স্যার? ট্রান্সফার করে দিবেন। এখন এই যে 10 a by 2 আছে, এই যে 10 a by 2 আছে, এটাকে আমরা এই পাশে লিখে দিই। হ্যাঁ, এটাকে আমরা কি করি স্যার? এই পাশে নিয়ে আসি। এখন যখন আপনি এটাকে এই পাশে নিয়ে আসবেন, দেখেন এই পাশে গুণ আছে, এই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে এই পাশে আসলে আমাদের কি হবে বলেন তো স্যার? আমাদের এরকম হবে 1/10 a by 2 আর কি আছে? b minus c divided by b plus c সমান কি আছে? 10 b minus c divided by 2। ওকে, এখন 1/10 মানেই কত? cot, তার মানে এখানে থাকে আপনার cot a by 2 ইনটু b minus c divided by b plus। ঠিক আছে, সমান হচ্ছে কত? এটাকে সামনে লিখলে মনে হয় সবচেয়ে বেটার হইতো। হ্যাঁ, আচ্ছা দেখি তো আমাদের কি দেখাইতে বলছে, আগে একটু দেখি। এই তো হয়ে গেছে স্যার। তাহলে এখন জাস্ট একটু সাইড চেঞ্জ করে লিখে দেন, দ্যাটস এনাফ। এখন সাইড চেঞ্জ করে লিখে দিলেই হয়ে গেল আপনার। তাহলে এটাকে ওই পাশে লিখবেন, এটা এই পাশে লিখবেন, তাহলে তো হয়ে গেছে। সুতরাং পরের লাইনটা দেখেন, পরের লাইনটা কি করবেন? 10 b minus c by 2 সমান সমান, আর এটাকে একটু সামনে লিখে দেবেন, এই যে b minus c b plus c, এটাকে সামনে লিখলেন b minus c b plus c into cot a by 2। ঠিক আছে, এই তো স্যার, এই হয়ে গেছে আপনার অঙ্ক। তারপরে আমাদের যখন এই যে ত্রিভুজের সমাধানের কথা বলে, ত্রিভুজের সমাধান নিয়ে যদি একটু দেখাই দিই আপনাদেরকে, এগুলো পরীক্ষা আমাদের আসে। ত্রিভুজের সমাধান করো, এই ধরনের অঙ্ক পরীক্ষায় কিন্তু খুব বেশি আসে। দেখেন যখন আপনাকে ত্রিভুজ সমাধান করতে বলছে দ্যাট মিন্স কি? দেখেন এখানে বুঝাই, একটা ত্রিভুজ অঙ্কন করে বুঝাই দিই।
ত্রিভুজ সমাধান করা মানে ত্রিভুজের এ টু জেড আপনাকে বের করে দেখাইতে হবে, ত্রিভুজের এ টু জেড আপনাকে বের করে দেখাইতে হবে। যেমন এটা মনে করেন এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, তাই না? তো এখানে এ কোণের মান বি কোণের মান দেওয়া আছে, বি কোণের মান কত দেওয়া আছে স্যার? 60 ডিগ্রি দেওয়া আছে। আর দেখেন বাহুগুলা কেমনে লিখবেন? এ কোণের বিপরীত বাহু, এই দেখেন এটা হচ্ছে এক কোণ, এটার বিপরীত বাহুটা হচ্ছে এটা, মানে এটা বিসি বাহু হচ্ছে এফ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এটা হচ্ছে বি, আর সি কোণ হচ্ছে এটা, এটার বিপরীত বাহুটা হচ্ছে সি। কি কি মান দেওয়া আছে এটা দেখেন তো। এ সমান 2, মানে যে এর মান দেওয়া আছে 2, আর বির মান দেওয়া আছে কত? এটার মান দেওয়া আছে √6। কি কি দেওয়া নাই? সি দেওয়া নাই, এই এ কোণ দেওয়া নাই, সি কোণ দেওয়া নাই, তাহলে আপনাকে এই তিনটা টার্ম বের করে দিতে হবে। এই যে বিষয়টা দেখেন, এখানে আপনাদের তিনটা টার্ম দেওয়া আছে, এটা কোণ দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে। অনেক সময় দেখবেন হয়তো বা দুইটা কোণ দেওয়া থাকবে, একটা বাহু দেওয়া থাকবে। তো যেভাবে দেওয়া থাকুক আপনি বেসিকটাকে বুঝেন। ত্রিভুজ সমাধান করা মানে হচ্ছে আমাদের এখানে একটা কোণ দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে, বাকি তিনটা টার্ম দেওয়া নাই, একটা বাহু দেওয়া নাই, দুইটা কোণ দেওয়া নাই। তো ওই দুইটা কোণ এবং ওই দুইটা বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বের করে দেখাইতে হবে। কেমনে বের করবেন স্যার? আপনি একটু দেখেন, সিস্টেমটা হচ্ছে এই যে এই সূত্র থেকে a বাই sin a is equal to b by sin b is equal to c divided by sin c। এই যে যে সূত্রটা আমাদের আছে, আপনি এই সূত্র অনুযায়ী, কোন সূত্র অনুযায়ী স্যার? এই সূত্র অনুযায়ী জাস্ট করে যাবেন। বুঝতে পারছি? যেমন ধরেন আমাদের এখানে কি কি দেওয়া আছে? বি দেওয়া আছে আর বি কোণ দেওয়া আছে, এই দুইটা টার্ম দেওয়া আছে, এও দেওয়া আছে। তাহলে এখন আমি এখান থেকে বের করতে পারি এই দুইটা সম্পর্ক থেকে, এই দুইটার মধ্যে যে সম্পর্কটা আমি লিখি, মানে এই দুইটা টার্ম থেকে, তাহলে আমরা স্যার এইটুকু বের করতে পারি। হ্যাঁ, সো এখান থেকে খেয়াল করেন, এই যে দুইটা কেটে আমি লিখলাম, আমার তিনটা দরকার নাই, আগে এই দুইটা থেকে একটু কাজ করে নিই। খেয়াল করে দেখেন, এর মান হচ্ছে কত স্যার? 2 sin a সমান সমান, বির মান হচ্ছে √6, আর বি কোণের মান হচ্ছে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা, এখন আপনি এখানে একটু ক্যালকুলেশন করলে এখান থেকে এ কোণের মানটা পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে যদি ক্যালকুলেশনটা করেন যে sin a সমান সমান, ঠিক আছে, একটু ক্যালকুলেশন করলেই আপনার পাওয়া যাবে। তো তাহলে আমরা কি লিখতে পারি? sin a কোণ সমান এরকম লিখতে পারি। এখন দেখেন স্যার, এখন দেখেন sin c কোণের মান কত? sin 60 এর মান কত? √3/2 ইনটু 2 ডিভাইডেড বাই হচ্ছে √6। তাহলে আপনি এই 2 আর 2 কেটে দেন, এই 2 আর এই 2 কাটা দেন, তাহলে এখানে কি থাকতেছে? sin a কোণ থাকতেছে, ঠিক না? আচ্ছা, পরে পরবর্তীতে এখানে কি থাকে আরো দেখেন, এখানে থাকতেছে আমাদের কত? দুই কাটা দিই, তাহলে এখানে থাকে আমাদের একবার রুট ওভার দিই, তাহলে √3/6, তাহলে এখানে কত থাকে? √1/2, দ্যাট মিন্স হচ্ছে 1/√2। তারপর সকলে জানেন যে 1/√2 এর মান কত? 45। তাহলে এখানে পাওয়া যায় sin a কোণ ইকুয়াল টু sin 45 ডিগ্রি। তাহলে এইটা এটা কাটা দিলেন, এখন সমান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এই তো আমাদের এখন পেয়ে গেলাম নাকি? এই যে আমরা এইখান থেকে এখন যেভাবে বের করলাম, এখন আপনি ঠিক সেম ভাবে, ঠিক সেম ওয়েতে এই দুইটার মধ্যে যদি সম্পর্ক লিখে দেন, ঠিক আছে, এই দুইটার মধ্যে যদি সম্পর্ক লিখে দেন, সেই সম্পর্ক থেকে আপনি হচ্ছে পরবর্তীতে এখান থেকে ক্যালকুলেশন করে আপনি এই সি কোণও পাবেন এবং সিও কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, ক্যালকুলেশন করে আপনি কিন্তু এখান থেকে এটা পেয়ে যাবেন, তাই না? অথবা এখান থেকে তো আমাদের আরেকটা সূত্র আছে, জানেন তো সেই সূত্রটা? তো সেই সূত্রের সাহায্যে কিন্তু আপনি ক্যালকুলেশনটা করতে পারবেন। তাহলে দেখেন ত্রিভুজ সমাধানের যে বিষয়টা আছে, দেখেন আমি এখন বের করে ফেলছি। এখন পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে সি এবং সি কোণের মান দুইটাই কিন্তু বের করতে পারবেন। এই দুটো ক্যালকুলেশন করলে এখান থেকে সি বাহুর মানও পাবেন আপনি, আবার সি কোণের মানটাও পেয়ে যাবেন। সহজ বিষয় স্যার। সি কোণটা কত দেখেন, বি কোণ ছিল কত ডিগ্রি বলেন তো? বি কোণ ছিল 60, আর এখন কত পাইছেন? 45। কত হয়ে গেছে স্যার বলেন তো? 105 ডিগ্রি। তাহলে বলেন তো, যদি আমাদের 105 হয়ে যায় এখানে, বাকি থাকে কত স্যার বলেন তো? 75 না, তিন কোণের সমষ্টি কত? 180। 180 থেকে আপনি 105 দেন, থাকে কত? 75। তাহলে সি কোণ তো হয়ে গেল আমাদের 75 হয়ে গেল, আমরা সি কোণ পেয়ে গেলাম। তারপর আপনি এই দুটো সমান লিখে এখান থেকে সি বাহুর মানটা বের করে ফেলবেন, দ্যাটস এনাফ। স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আপনারা কোন অঙ্কগুলা করবেন সেটা দেখেন। স্থানাঙ্ক ব্যবস্থা থেকে একটা অঙ্ক আমি একটু করে দিতে চাই।
একটা ম্যাথ এখান থেকে দুই ধরনের ম্যাথ আছে। এটা কত নম্বর অধ্যায়? দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের স্থানাঙ্ক। আপনাদের এই অধ্যায় থেকে দেখেন কি কি ম্যাথ আসতে পারে রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে। যেমন আপনাকে এরকম প্রশ্ন দিতে পারে, এরকম প্রশ্ন দিতে পারে যে একটা রম্বসের কথা বলবে, একটা রম্বসের কথা বলবে, যে রম্বসের তিনটা বিন্দু দেওয়া থাকবে। হ্যাঁ, ধরেন এরকম তিনটা বিন্দু দেওয়া আছে আমাদের, এ বি সি, এ বি সি ডি। এই চারটা বিন্দুর মধ্যে, চারটা শীর্ষবিন্দুর মধ্যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক আপনার দেওয়া থাকবে, -2, -1, তারপর হচ্ছে 1 3, তারপর হচ্ছে আমাদের 5 6। ঠিক আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত এটা আপনাকে বের করতে বলবে। এই এই হচ্ছে একটা অঙ্ক। তারপর এখানে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলতে পারে বা আদার্স বের করতে বলতে পারে। আবার আরেকটা ম্যাথ আমাদের এখান থেকে আসতে পারে। কিরকম আসতে পারে স্যার? ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকতে পারে, ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, এ বি সি। ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকতে পারে। যেমন এটার স্থানাঙ্ক ধরেন আমাদের x1 y1, এটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের x2 y2, এটার স্থানাঙ্ক হচ্ছে x3 y3। কথা কি বুঝতে পারছেন? যেমন আমি যদি এখানে একটা ডাক দেখাই দিই আপনাদেরকে, ধরুন আমাদের এখানে এরকম মান দেওয়া আছে, এটা হচ্ছে -2 5, -2 5, এটা হচ্ছে 1 1, আর এটা হচ্ছে 5 2। এরকম তিনটা মান দেওয়া আছে। ঠিক আছে, বলবে এটা ক্ষেত্রফল বের করো, অথবা আপনাকে বলতে পারে যে এটার লম্বের দৈর্ঘ্য বের করো, লম্বের দৈর্ঘ্য বের করো। ঠিক আছে, এরকমের কথা বলতে পারে। তো এই ধরনের প্রশ্ন আমাদের এই অধ্যায় থেকে আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা আর কি। এটা তো ডাক বলছে না, কি বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো এবং এর সাথে এ হতে বিসি বাহুর উপরে, এই যেটা এ হতে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব এডি, এটার দৈর্ঘ্য বের করো। আমাদের এই অধ্যায়টা থেকে এই দুই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকতে পারে। অর্থাৎ একটা রম্বসের চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতে পারে, মানে যে কোনটা বিন্দু দেওয়া থাকবে না, তিনটা দেওয়া থাকবে, অন্য একটা বের করতে বলতে পারে। অথবা হচ্ছে আমাদের এরকম একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার স্থানাঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তার ক্ষেত্রফল বের করতে বলতে পারে। অথবা বলতে পারে যে এই এ বিন্দু হতে অথবা সি বিন্দু হতে যে কোনো একটা তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো, এরকম ভাবে বলতে পারে। এখানে দেখেন এটা একদম সোজা। কিভাবে সোজা? আপনি এখান থেকে কর্ণগুলা যোগ করেন। হ্যাঁ, যেমন এখানে একটা কর্ণ আছে এসি, একটা কর্ণ হচ্ছে আপনার এসি, আর একটা কর্ণ কি বলেন তো স্যার? একটা কর্ণ এসি, আর একটা কর্ণ হচ্ছে আপনার বিডি, আর একটা কর্ণ কি বলেন তো স্যার? বিডি হচ্ছে আরেকটা কর্ণ আপনার। ওকে, এখন এই যে যে দুইটা কর্ণ আপনি এখানে অঙ্কন করলেন, এই দুইটা কর্ণ পরস্পর কোন বিন্দু ছেদ করছে? ও বিন্দু। আপনারা সকলে জানেন যে রম্বসের ক্ষেত্রে বা সামান্তরিকের ক্ষেত্রে, রম্বস অথবা সামান্তরিকের ক্ষেত্রে রম্বস অথবা সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? তার মানে বলা যায় যে এই ও বিন্দুটা এসি রেখাকে সমদ্বিখণ্ডিত করতেছে, মানে এসি কর্ণকে সমান দুইটা ভাগে ভাগ করছে, এবং বিডি রেখাটাকে সমান দুইটা ভাগে ভাগ করছে, বলা যায় না? আচ্ছা, এখানে একটা কথা বলে নেবেন যে এটা ধরে নেবেন যে মনে করি ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। আমি একটু ডাকটা বলে দিই, ডাকটা হয়তো অনেকে বুঝতেছেন না। এখানে বলা থাকবে এরকম যে কোন একটা রম্বসের তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে এ সমান এত, বি সমান এত, সি সমান এত, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটি বের করো বা চতুর্থ বিন্দুটির স্থানাঙ্ক বের করো। ঠিক আছে, তাহলে আপনি লিখবেন কিভাবে? মনে করি মনে করি মনে করি চতুর্থ বিন্দুটি ডি এবং এদের স্থানাঙ্ক হচ্ছে এক্স, এটা ধরে নেবেন। তারপরে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুতে ছেদ করে, তাহলে দেখেন এই ও বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এই কথাটা লিখবেন। ও এসি এর মধ্য বিন্দু। হ্যাঁ, ও হচ্ছে কি এসি এর মধ্যবিন্দু। এখন ও যদি এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে এই ও বিন্দুর স্থানাঙ্কটা কত বলতে পারবেন? ও বিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করে পারেন? মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করা একদম সোজা। মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করা কি স্যার? একদম সোজা। জাস্ট কি করবেন, এইখানকার বুস এইখানকার বুস, বুস দুইটা যোগ করবেন, দুই দ্বারা ভাগ করবেন। এইখানকার বুস কত? এখানে বুস কত? -2। এখানের বুস কত? 5। দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ, মানে গড় বের করবেন নাকি, গড় সিস্টেম যেটা আর কি। এখানে কত আছে? -1 আছে, কয়েকটা ক্ষেত্রে -1। এখানে কত স্যার? 6। দুই দ্বারা ভাগ করেন, এই যে হয়ে গেছে। তাহলে এখানে থাকবে কত?
3/2, এখানে থাকে কত 5/2। এইটুকু আশা করি সবাই বুঝছেন, তাই না? যদি বুঝে থাকেন আবার সেম একইভাবে আপনি লিখবেন, যে এই বিডি বাহুর মধ্যবিন্দু, এই যে বিডি, বিডি কর্ণের মধ্যবিন্দুটা কিন্তু ও, আবার এটা লিখবেন ও বিডি এর মধ্যবিন্দু। তাহলে সুতরাং এই বিডি বাহুর ক্ষেত্রে ও বিন্দুর স্থানাঙ্ক একই সিস্টেম, বুঝগুলা যোগ করব, দুই দ্বারা ভাগ করব। বুঝ কত, এখানে আছে 1 আর ওইখানে আছে কত x/2, এখানে আছে কোটি কত আছে, কোটি আছে আমাদের 3 আর ওইখানে আছে y/2। এখন এই এসি রেখার যে মধ্যবিন্দুটা ও এবং বিডি রেখার মধ্যবিন্দু যে ও, দুইটা কি সেম একই বিন্দু না? ও কি একই বিন্দু? যদি একই বিন্দু হয় তাহলে তাদের স্থানাঙ্ক গুলা কি স্যার পরস্পর সমান। ঠিক আছে, তাহলে আপনি এখানে একটা কথা লিখে দিবেন, এসি ও বিডি এদের মধ্যবিন্দু একই, মধ্যবিন্দু মধ্যবিন্দু একই। যদি আমাদের মধ্যবিন্দু একই হয় তাহলে আমরা বলতে পারি বুজ আর বুজ সমান, কুটি আর কুটি সমান। অর্থাৎ এটা সময়টা লেখা যায়, এটা সময়টা লিখা, বুজ বুজ সমান, কুটি কুটি সমান। ঠিক আছে, তাহলে বুজ বুজ সমান লিখেন, কুটি কুটি সমান লিখেন। ঠিক আছে, এই বিষয়টা আর কোনো সমস্যা নেই। দেখেন তাহলে আমরা বুজ আর বুজ সমান লিখি। তাহলে এখানকার বুজ কত বলেন, এখানকার বুজ কত 1 + x/2 আর এখানকার বুজ হচ্ছে আমাদের 3/2। তাহলে 2 টা আপনি কেটে দেন, কাটলে এখানে থাকে কত 1 + x = 3, দ্যাট মিন্স x = 2। দেখেন আপনি x এর একটা মান পেয়ে গেছেন। সেম ভাবে আবার এইটা সমানটা লিখে দেন, 3 + y/2 সমান হচ্ছে আমাদের 5/2। কেটে দেন, তাহলে কত হবে 3 + y সমান হচ্ছে 5, বা y সমান হচ্ছে এখান থেকে আমরা 2 পেয়ে গেলাম। y সমান কত স্যার 2। দেখেন এই যে y এর একটা মান পাইছি। তাহলে এই যে আমাদের ডি বিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্কটা কত, ডি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের x এর মান 2, y এর মান 2। তাহলে যদি শুধুমাত্র আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলে তাহলে আমরা এই পর্যন্তই করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেললাম। এখন যদি আমাদেরকে বলে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করো, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করতে পারি না এরকম কোন শিক্ষার্থী কি আমাদের আছে যে আমরা কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করতে পারি না? এসি কর্ণ, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কেমনে বের করবেন আপনি? বুজ থেকে বুজ মাইনাস করে স্কয়ার করবেন, কুড়ি থেকে কুড়ি মাইনাস করে স্কয়ার করে দিবেন। বুজ কত এখানে -2, কুটি কত -5, তাই না? তাহলে -2 -5 হোল স্কয়ার। ঠিক সেম ভাবে -1 -6 হোল স্কয়ার। থাকে কত এখানে মাইনাসের 7 থাকে, তাহলে মাইনাসের 7 হোল স্কয়ার প্লাস মাইনাসের কত, এখানে তো -7 হয়ে যায় না, √98। ক্যাসি কর্ণ পেয়ে গেছেন এখানে। সেম ভাবে আপনি এখান থেকেও বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলতে পারেন, বিডি কর্ণটাও বের করতে পারেন ঠিক সেম ভাবে একই ভাবে। তাহলে বিডি কর্ণটা বের করবেন কিভাবে, 1 - 2 √1 - 2 হোল স্কয়ার প্লাস 3 - 2। ঠিক আছে, তাহলে এখানে পাবেন কত 1 স্কয়ার, এখানেও কত 1 স্কয়ার। সো আলটিমেটলি এখানে কত আসছে √2। ঠিক আছে, এই হচ্ছে আনসার যদি আমাদের এরকম বলে আর কি। হ্যাঁ, এখন যদি আমাদের এখানে রম্বসের ক্ষেত্রফল বলে, এটাকে আরো একটু এক্সটেন্ড করা যায়, যেমন এখানে তো আমরা বলছি যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বের করো, অথবা যদি বলে যে এটার ক্ষেত্রফল বের করো, কি বের করতে বলতে পারে ক্ষেত্রফল। তারপরে সকলে জানেন রম্বসের ক্ষেত্রফল মানে কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাই না? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা যে দুইটা কর্ণ পাইছি, এই যে একটা কর্ণ, এই যে একটা কর্ণ, এই দুইটা গুণ করে দুই দ্বারা ভাগ করে দিবেন। এখন এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আপনি কেমনে বের করবেন, ত্রিভুজের ক্ষেত্রফল বা বাহুর দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য কেমনে বের করবেন স্যার, কেমনে বের করবেন এটা সেটা দেখেন। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে, হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ x1 y1 x2 y2 x3 y3, এই যে সূত্র আপনার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, x1 y1 x2 y2 x3 y3 লিখে সূত্রটা লিখে দিবেন। দ্যাটস এনাফ,
লিখে সরাসরি সূত্রটা লিখে দিবেন। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব স্যার? এক্স ওয়ান ওয়ান এর মান বসাই। দেখেন এক্স ওয়ান ওয়ান বলতে কত ধরছি, -2 5, তাহলে এই যে -2 5, এখানে 1, তারপর হচ্ছে কত 1 1, তাহলে 1 1 1, তারপরটা কত স্যার বলেন তো? 5 2 1। আপনাদেরকে একটু বলি আমি, হ্যাঁ, আপনাদেরকে একটু বলি, বলেন নির্ণয় কে করতে পারে না? বলেন, নির্ণয় করা একদম সোজা। এখানে বিস্তার করে দিলেই তার মান চলে আসবে। যে কোনো একটা সারি বা কলাম বরাবর আপনি বিস্তার করেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করি। তো এখানে আছে -2, তাহলে এটা এর বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে এইভাবে থাকবে। তাহলে 1 বিয়োগ 2, তারপরে -5 ইন্টু, এটা কাইট এটাও কাইট, তাহলে একক 1 -5 প্লাস 1 ইন্টু 2 একে 2 মাইনাস 2 একে 2 -5। ঠিক আছে, এই হচ্ছে বিস্তার করবেন। এই যেটাকে বিস্তার করলে দেখবেন এরকম মান চলে আসে। আপনাদের তো নির্ণয় আমি করাইছি, তো নির্ণয়কের বিস্তার করতে, বিস্তার আশা করি আপনারা সবাই পারবেন। তাহলে এখানে আমাদের কত আসে? হাফ অফ -2, আর এখানে থাকে আপনার -1। এই যে এখানে ক্যালকুলেশন করলে আপনি -1 পাবেন। আর এখানে -5 ইন্টু মাইনাসের 4 আসে এই জায়গায়, আর এখানে আসে 1 ইন্টু মাইনাসের 3 থাকে এই জায়গায়। ওকে, তাহলে হাফ অফ 2 প্লাস 20 -3 কত হয় স্যার? হাফ অফ 22, 22 থেকে আপনি 3 বাদ দেন, থাকবে হচ্ছে 19। তাহলে এই যে আমার থাকতেছে কত? 19/2। এত বর্গ একক, এটা হচ্ছে তার এরিয়া বা ক্ষেত্রফল। এটা হচ্ছে কি তার এরিয়া অথবা ক্ষেত্রফল। তাহলে এই দেখেন, এটার আমরা এরিয়া বা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এটার এরিয়া অথবা ক্ষেত্রফলটা কি করলাম স্যার? আমরা পেয়ে গেলাম। যদি আমরা এটুকু পারি, পরবর্তীতে আবার কি বলছে স্যার একটু বলেন তো? পরবর্তীতে আমাদের বলছে এই যে স্যার এডি বাহুর দৈর্ঘ্য বের করা। এডি, এই যে এটার দৈর্ঘ্য বের করতে বলছে, এটার দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। এখন দেখেন, এই এডি বাহুটা যত লম্ব, তার মানে এটা ত্রিভুজের উচ্চতা প্রকাশ করে। ত্রিভুজটাকে যদি এইভাবে না চিন্তা করে আপনি যদি এইভাবে বিবেচনা করেন, তাহলে যেন আপনার জন্য আরো ভালো হয়। ত্রিভুজটা আপনি এইভাবে বিবেচনা করেন, এই উপরে লিখেন এ বিন্দু, মনে করেন এটা হচ্ছে আপনার এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। ঠিক আছে, এখন আপনি খেয়াল করেন, তাহলে এইটা কিন্তু কি প্রকাশ করতেছে? এই এডি বাহুটা উচ্চতা প্রকাশ করতেছে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র জানি, যে হাফ অফ লম্ব ইন্টু ভূমি, উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটা কত? বিসি ইন্টু উচ্চতা কত স্যার? এডি, সমান সমান ত্রিভুজের কি বলা যায় স্যার? ক্ষেত্রফল বলা যায় না? ক্ষেত্রফল। এখন দেখেন, আপনি তো এই এডির মানটা বের করবেন নাকি? বিসির মানটা আপনার দরকার, এই যে বি এবং সি, অর্থাৎ এই বাহুটা দরকার। তাহলে এখন আপনি কি করেন? এই বিসি বাহুটার দৈর্ঘ্যটা বের করে ফেলেন। তো বাহুর দৈর্ঘ্য কেমনে বের করে স্যার বলেন তো? এই যে আমাদের এখানে বিসি এর স্থানাঙ্ক যেটা দেওয়া আছে, এখান থেকে আপনি বা বিসি বাহুটার দৈর্ঘ্যটা আপনি বের করে ফেলেন। ঠিক আছে, তো বিসি বাহুর স্থানাঙ্ক থেকে, বিসি বাহুর স্থানাঙ্ক কত আমাদের? স্থানাঙ্কটা লিখে নেই। বি হচ্ছে 1 1, সি কত স্যার? 5, ওটা কত লিখছি? 5 2, হ্যাঁ 5 এই তো। এখন আপনি যে কাজটা করবেন, এই বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলেন। তাহলে এখানে আপনি বিসি বাহুটা বের করেন, তাহলে তো হয়ে যায়। তো দেখেন বিসিটা আপনি কেমনে বের করবেন? রুট ওভার 5 minus 1 হোল স্কয়ার প্লাস 2 minus 1। তাহলে এখানে হচ্ছে কত? 4, এখানে হচ্ছে 1, রুট ওভার 16 যোগ 1 17। পাইছি এটুকু? আচ্ছা, মান বসাই দিই। হাফ অফ বিসির মান পাইলাম কত? √17 ইন্টু এডি, ক্ষেত্রফলটা কত পাইলাম স্যার? 19/2। ঠিক আছে, এখন আপনি ওপাশ থেকে 2 দিয়ে কাটা দেন, 2 দিয়ে কাটা দিলে কি থাকবে? √17 এডি সমান হচ্ছে 19, বা এডি ইজ ইকুয়াল টু 19 ডিভাইডেড বাই √17। দ্যাট ইজ ইউর আনসার। ঠিক আছে, এই হচ্ছে আপনার আনসার। পারবেন না পারবেন না বলেন? তো ত্রিভুজের ম্যাথগুলো আপনি এইভাবে সলভ করতে পারেন, ত্রিভুজের ম্যাথগুলো আপনি চাইলে এইভাবে সলভ করতে পারেন। ওকে, ত্রিভুজের ম্যাথগুলো চাইলে আপনি এইভাবে সলভ করতে পারেন। ঠিক আছে, সরল রেখা, সরল রেখা, সরল রেখা থেকে আমরা কোন অঙ্কটা করব? যে মনে করেন এরকম বললো
যে একটা নির্দিষ্ট বিন্দু হতে মানে 2 - 1 বিন্দু হতে, এই 2 - 1 বিন্দু হচ্ছে এটা, এবং এখানে একটা রেখা আছে, এই রেখার সমীকরণটা হচ্ছে এরকম 3x - 4y + 5 = 0। বলছে এই বিন্দু হতে এই রেখার উপর যদি কোনো লম্ব টানা হয় সেই লম্বের সমীকরণ বের করো। এই লম্বটার ইকুয়েশন কত সেটা বের করতে, মানে কোন একটা বিন্দুর সমীকরণ দেওয়া আছে, সেরকম একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দেওয়া যাবে, আর এই যে একটা সরলরেখা দেখতে পাচ্ছেন আপনি, এই সরলরেখার উপরে যদি একটা লম্ব টানা হয় সেই লম্বটার সমীকরণ কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখেন কোন বাহুর উপরে যদি কোনো লম্ব অঙ্কন করা লাগে, কোন বাহুর উপরে যদি লম্ব অঙ্কন করেন, কোন একটা বাহু, দেখেন পুরোটা সরলরেখা, এটা একটা স্ট্রেট লাইন না, একটা সরলরেখা না, এই সরলরেখার উপরে যখন কোন একটা লম্ব অঙ্কন করবেন সেই লম্বের সমীকরণ কিন্তু বের করা খুবই সহজ। কিভাবে? এই সমীকরণটা থেকেই, আপনি এই সমীকরণটা থেকেই এই লম্বের সমীকরণ বের করতে পারবেন। কিভাবে বের করবেন জানেন? তাদের যে সহগগুলো আছে এক্সচেঞ্জ করে দেন, সহগগুলো কি করে দেন? এক্সচেঞ্জ করে দেন, তাহলে এই লম্বের সমীকরণ, লম্বের সমীকরণ কত হবে স্যার? লম্বের সমীকরণটা হবে 4y + 3x + k = 0। এটা হচ্ছে আপনার লম্বের সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার লম্বের সমীকরণ। এই যে সরলরেখা যার উপর লম্ব টানতেছেন সেইটা থেকে আপনি লম্বের সমীকরণ বের করতে পারেন। কিভাবে? জাস্ট হচ্ছে তাদের সহগগুলো এক্সচেঞ্জ করে দিবেন আর একটা ধ্রুবক পদ নিয়ে আসবেন, ধ্রুবক পদটা নতুন করে লিখলেন, কে লিখলেন। ঠিক আছে, এখন এই যে লম্ব, এই যে এই সমীকরণটা কিন্তু হচ্ছে যেটা, এই লম্বের সমীকরণই কিন্তু হচ্ছে এটা। দেখেন তো এই সমীকরণটা, এই যে এই বিন্দু দিয়ে যাচ্ছে না, এই বিন্দু দিয়ে কি যাচ্ছে না স্যার বলেন তো? যেহেতু এই লম্বের সমীকরণটা বা এই লম্বটা এই বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে কি হবে? এই বিন্দু দিয়া এই সমীকরণটা সিদ্ধ করা হবে। তাহলে এখানে আপনি এক্স এর মান আর ওয়াই এর মান, এক্স এর মান 2 এবং ওয়াই এর মান -1 বসাই দেন, কে এর একটা মান পেয়ে যাবেন, সেই মানটা এই সমীকরণে বসাই দিলেই তার লম্বের সমীকরণ আপনি পেয়ে গেছেন। ঠিক আছে, খুবই সহজ। এই কি লিখলাম এটা রে ভাই, এরকম করে লিখছি কে? এটা হবে 4x + 3y। হ্যাঁ, এইভাবে এখানে বসান, তাহলে হবে 4 × 2, এই যে সমীকরণ দ্বারা আমি এই বিন্দু দ্বারা সিদ্ধ করতেছি, 4 × 2 + 3 × -1 + k = 0। দেখেন কত থাকে? 4 দুগুণে 8 থাকে, মাইনাসের 3 থাকে, প্লাস k হচ্ছে 0। তাহলে এখানে কত আসে দেখেন তো? 5 + k = 0। দ্যাট মিন্স k হচ্ছে আমাদের 5। এই k এর মানটা, সরি মাইনাসে k এর মানটা আপনি এখানে বসাই দেন, বসাই দিলে কত হবে? 4x + 3y - 5 = 0। এই হচ্ছে আপনার আনসার। কত ছোট করে করে দিলাম, তাই না? তাহলে কোন একটা বিন্দু দিয়ে যাচ্ছে কোন সরলরেখার উপর লম্ব, এরকম সমীকরণ বললে আপনি যে বের করে ফেলবেন। ওকে, এই হচ্ছে বিষয়টা আর কি। তারপর আমাদের এখানে ত্রিকোণমিতির কিছু সূত্র দেখেন। ত্রিকোণমিতির আমি যদি বেসিক কিছু অঙ্কের কথা বলি, যেমন ধরেন আপনাদের আসতে পারে পরীক্ষায় sin θ + cos θ, sin θ + cos θ সমান হচ্ছে √2। তাহলে এখানে আপনাকে থিটার মান বের করতে বলবে। ঠিক আছে, যেখানে থিটার একটা রেঞ্জ দেওয়া থাকবে। হ্যাঁ, রেঞ্জ দেওয়া থাকবে 0 থেকে 360 ডিগ্রি। এই অঙ্কগুলো 9 10 এর মতো, আশা করি পারবেন, এই ধরনের অঙ্ক করে যাবেন পরীক্ষার মধ্যে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকটা অঙ্ক আসতে পারে cos স্কয়ার থিটা মাইনাস 2√2 কি কোসেক থিটা প্লাস 3 সমান 0। এটা সমাধান করতে বলবে। হ্যাঁ, যেখানে থিটা রেঞ্জ এটা দেওয়া থাকে। এই ধরনের প্রশ্ন আপনারা যে কোনো একটা পরীক্ষা পাবেন 100%। এই ধরনের প্রশ্ন যে কোনো একটা আপনারা 100% অবশ্যই পাবেন। ওকে, আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সামনের ক্লাস আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।